ভাই, ওই টেবিলে একটা সুন্দরী রমণী এসেছে। এতে আমি কি করব? তুই অর্ডার কেটে নে। আমি তো ইংরেজি জানি না, আপনি তো ইংরেজিও জানেন। তুই ওই টেবিলে যা, ওখানে কি লাগে দেখ। আবিরের দেখানো টেবিলের সামনে আসে। এতে একটা মেয়েকে দেখে। আবির যতটা বর্ণনা দিয়েছিল তার চেয়ে তো বেশি সুন্দর। জি ম্যাম, বলুন। তোর মুখটা আমার কেন জানি চেনা চেনা লাগছে। জি ম্যাম, আমাকে কি চিনেন? মনে হয় এর আগেও অনেকবার দেখেছি তোকে। এই রেস্টুরেন্টে আসলে তো আমাকে দেখতেই পারবেন। আমি এই রেস্টুরেন্টের মালিক, সাথে ওয়েটার, কাজ করি, ওদের সাহায্য করি। ওয়েটারের বাইরেও তোকে আমার চেনা চেনা লাগছে। কি যে বলেন ম্যাডাম, আমি তো বাহিরেও তেমন একটা যাই না। তাহলে আমাকে কি করে চেনা চেনা লাগবে বলেন? আচ্ছা, খাবারে কি কি আছে? আকাশ লিস্টগুলো বলে। ওখান থেকে কিছু খাবার খেয়ে ইরা ওর লোকদের নিয়ে চলে যায়। তবে আকাশ ইরাকে ঠিকই চিনতে পেরেছে, কিন্তু বুঝতে দেয়নি। তবে চিন্তা করবেন না, সবকিছু জানতে পারবেন তাড়াতাড়ি করে, কিছুক্ষণ পরে। আবির, শাটার বন্ধ কর। কোনো ভাই কোথাও যাবেন? ডন আজকে কিছু অস্ত্র পাচার করবে, সেগুলো নিতে হবে। কিন্তু রেস্টুরেন্টে? তুই জানিস না আমাদের মূল কাজ কি? কিন্তু দোকানে তো কাস্টমার। সবাইকে তাড়াতাড়ি বল খেয়ে বের হতে, আর কাউকে টাকা দিতে হবে না। নতুন করে কেউ আসলেও তার বিল নেওয়া হবে না। ঠিক আছে, আমি সামলে নিব। 10 মিনিটের মধ্যে সবাই বেরিয়ে যায়। দোকানের শাটার বন্ধ করে ওরা 10 জন লোক বের হয়। ওইদিকে ওই মালগুলো ঠিকভাবে পৌঁছে দিবি। জি বস, চিন্তা করবেন না। চিন্তা হচ্ছে বলেই তো বলছি তোদের। কি নিয়ে তো চিন্তা করছেন বলেন তো? ওই ওকে নিয়ে। সালামকে মাফিয়ার জগতে সবাই ভয় পায়। ওর ভয়ে ওর সাথে কেউ পাঙ্গা নিতে চায় না। ও যার দিকে নজর দেয় তাকে শেষ করে দেয়। বস, ওর বিরুদ্ধে তাহলে একটা কাজ করতে পারেন। কি কাজ বল? ওকে খুঁজে বের করে মেরে ফেললেই তো হয়ে যায়। ওরে আমার মাথা মোটা, তোর কি মনে হয় এইগুলো করা বাদে কি শিখেছি? ওকে মারার জন্য এই নিয়ে আমি 10 বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। কি বলেন? এরপরেও আপনি বেঁচে আছেন? ও তো জানে না যতবার আক্রমণ করেছি আমি ততবার বাইরে থেকে লোক নিয়ে এসেছি, সেজন্য ও বুঝতে পারেনি। তাছাড়া এখানে তো মাফিয়া লোকের অভাব নেই, কে বা কারা আক্রমণ করছে তা কে জানে। আচ্ছা, চিন্তা করবেন না, আমরা সবকিছু সামলে নিব। চিন্তা করবেন না। ওরা মাল নিয়ে বেরিয়ে পড়ে। ওইদিকে আকাশ আবিরকে নিয়ে রাস্তায় অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে ওরা কি আজও আসবে? ওদের যে আসতেই হবে, না এসে কোনো উপায় নেই ওদের কাছে। ওই তো গাড়ি এলো, দেখতে পাইতেছি। তাড়াতাড়ি করে লোকজনকে প্রস্তুত করো। লোকজন সব প্রস্তুত। গাড়ি আসা মাত্রই সবগুলো গাড়ির চাকার হাওয়া শেষ। তাহলে কি বসের কথা সত্য হলো? কেউ আমাদের উপরে আক্রমণ করেছে, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। নিমেষেই গুলি করতে থাকে। 1 মিনিটের ভেতরে ডনের সব লোক মারা যায়। সব অস্ত্র আমাদের গাড়িতে তুলে নাও। জি বস, তাই করছি। এইসব অস্ত্রগুলো গাড়িতে তুলে এনে তাড়াতাড়ি করে। ঠিক আছে। সব অস্ত্র নিয়ে চলে আসে। কয়েকটা ঘন্টা পরে ডন খবর নিয়ে জানতে পারে ওর সব অস্ত্র চুরি হয়ে গেছে। ওইদিকে বাকি লোকদের মাঝে এইগুলো ভাগ করে দে। আমাদের লোক তো 100 জন, সবার কাছে তো অস্ত্র আছে। গোডাউনে নিয়ে রেখে দে। আচ্ছা, রেস্টুরেন্টের গোপন রুমে রাখা কি ঠিক হবে? আরে বোকা, ওই রেস্টুরেন্ট এই জন্যই করেছি যেন কেউ দেখে বুঝতে না পারে। সত্যি আপনার মাথায় যে বুদ্ধি, তা না দেখলে বুঝতেই পারতাম না। তোর মাথায় ঢুকবেও না কোনোদিন। যা, এখন কাজ শুরু কর। ওরা রেস্টুরেন্টের পেছনের দরজা দিয়ে ভেতরে আসে। তারপর একটা দেওয়াল সরিয়ে নেয়। এরপর একটা দরজার পাসওয়ার্ড দিয়ে ভেতরে সব রেখে দেয়। আসলে এখানে রাখলে কেউ বুঝতে পারবে না। রেস্টুরেন্টের বাইরে এখানে অন্য কিছুও ঘটে। তবে সবচেয়ে বড় কথা হলো, এই রেস্টুরেন্টে যারাই কাজ করে সবাই কিন্তু মাফিয়ার লোক। সব রাখা হলে এবার সিল করে দাও। দরজা আটকে দেয়। এরপর রেস্টুরেন্টের শাটারগুলো খুলে দেওয়া হয়। আচ্ছা, আমরা তো কোটি টাকার মালিক, তাহলে রেস্টুরেন্ট দেওয়ার কি দরকার? সরাসরি আমরা বড়লোক অফিস খুলে নিই। এটাই সেফ জায়গা, সেজন্য বেশি কথা বলতে হবে না।
বুঝতে পেরেছিস? কিছুক্ষণ পরে ওদের রেস্টুরেন্টে পুলিশ আসে। এতে ওরা নর্মালভাবেই কথা বলতে থাকে। আপনারা কি রাতে খাবার খাবেন? আমরা এখানে খেতে আসিনি। তাহলে কি জন্য এসেছেন? এখন বাজে রাত 1টা। এতক্ষণ পর্যন্ত তোদের রেস্টুরেন্ট খোলা কেন বল? কাস্টমার ছিল তো। তাছাড়া সারা রাত খোলা রাখলেও তো কোনো সমস্যা থাকার কথা না। এখন কি তুই আমাকে শিখাবি কখন কি করতে হবে? দরকার হলে শেখাবে। কে তুই? আমাদের কথার মাঝে এসে বাম হাত ঢুকাচ্ছিস? আমি তো হাতের সাথে সাথে পুরো শরীরেও নিয়ে চলে এসেছি। ফাজলামি হচ্ছে আমার সাথে? আপনি কি আবার শালা হন যে ফাইজলামো করব? বেশি কথা বললে এখনই চালান করে দেব। বল তুই কে? এই রেস্টুরেন্টের মালিক আমি। যা বলার আমাকে বলুন। আর হ্যাঁ, আমার রেস্টুরেন্ট আমি যতক্ষণ ইচ্ছে হয় ততক্ষণ খোলা রাখবো। সেটা একান্তই আমার ইচ্ছে। আপনার খেতে ইচ্ছে হলে আপনি খান, নয়তো চলে যান। আমরা এখানে খেতে আসিনি। তাহলে কেন এসেছেন? এসেছি রেস্টুরেন্ট তল্লাশি করতে। ঠিক আছে, করুন তল্লাশি। ওরা অনেকক্ষণ ধরে তল্লাশি করেও কোনো কিছুই পায়নি, সেই জন্য চলে যায়। আমাদের আরও সতর্ক হতে হবে। আরে ওরা এসেছে কিছু ধান্দা করার জন্য। অফ করে দিব কি? তোরা অফ করে আস্তানায় চলে যা, সকালে আবার চলে আসিস। ওরাও চলে যায়। আকাশ একটা সাইকেল নিয়ে বাসায় ফিরছিল, মানে একদম সাধারণভাবে, যেন কেউ দেখলেও কোনোভাবে সন্দেহ না করতে পারে। রাস্তায় যাওয়ার সময় দেখা হয় ইরার সাথে। ওই সাইকেল থামা। আমাকে বলছেন? তুই ছাড়া আর কেউ কি আছে এখানে যে তোকে বলবো? কেউ তো নেই, কিন্তু আপনার মতো এত বড় লোকের বেটি আমার জন্য রাতে এভাবে দাঁড়িয়ে থাকবে তা আমি ভাবিনি। যেহেতু ভাবিসনি সেহেতু কাজের কাজটা সেরে ফেলি। এত রাতে কি কাজ? তাছাড়া আমার রেস্টুরেন্টও বন্ধ। যদি খোলা থাকতো তাহলে একটা ব্যবস্থা করা যেত। ওই তোরা একে ধর। ইরার কথায় গাড়ি থেকে কিছু ছেলে নেমে আসে। ওদের দেখে, আমাকে মারার জন্য ছেলে ভাড়া করে এনেছেন? তোর কি মনে হয় আমি তোর জন্য ওদের ভাড়া করে আনবো? নয়তো ওদের কেন এনেছেন? ওরা আমার ছেলে। আপনার ছেলেরা তো আপনার থেকেও অনেক বড় বয়সে। এই বয়সে 5 ছেলে জন্ম দিয়ে দিলেন। ওই উল্টো বুঝিস কেন? আমার ছেলে মানে আমার বাবার হয়ে কাজ করে ওরা। তো এভাবে বলেন, আমি তো ভেবেছিলাম আপনার ছেলে। তোকে এত বুঝতে হবে না। তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার ওকে। রেস্টুরেন্টে কাহিনী নিয়ে আমার মতো একটা ছেলেকে মারতে আপনার খারাপ লাগবে না? মোটেও খারাপ লাগবে না। এরকম ভাবে বলবেন না। আমার বাবা মা গ্রামে থাকে। আমি অনেক কষ্টে এই রেস্টুরেন্ট দিয়েছি। আমার কিছু হয়ে গেলে তোর পরিবারের কি হবে তা জেনে আমি কি করব? তাছাড়া আমাকে অপমান করার সময় মনে ছিল না তোর? এই কি মিথ্যুক মেয়ে তুমি? আমি তোমাকে কখন অপমান করেছি? তোর সাহস তো কম না, তুই আমাকে তুমি করে বলছিস? বয়সে তো ছোটই হবেন, তাহলে সেগুলোই তো বলবো। স্বাভাবিক একটা ব্যাপার। তোরা কি দাঁড়িয়ে থাকবি নাকি ওকে মারবি? কিছু লোক এসে মারতে থাকে। যদিও ইচ্ছে করে মার খায় কিছুটা। মার খাওয়ার চক্করে ইরাকে অনেকবার জড়িয়েও ধরে। তোরা কি ওকে মারছিস নাকি আমাকে ধারার সুযোগ বানিয়ে দিচ্ছিস ওকে? এবার ওদের মারতে থাকে। ওদের মেরে ওখানেই শুইয়ে দেয়। এবার কোথায় পালাবি তুই? তুই কি ওদের মতো আমাকেও মারবি নাকি? তোমার মতো সুন্দরী মেয়েকে যদি মারি তাহলে তো খারাপ দেখায় অনেক। তার চেয়ে বরং আমি তোকে। আমাকে কি? কথাটা বলার পরেই ইরাকে কিস করে গাড়ির সাথে চেপে ধরে, যার ফলে সরতে পারেনি। একটু পরেই আজকের শাস্তি হিসেবে এইটুকু দিয়ে দিলাম। ইরা তো রেগে আগুন, কিন্তু কোনো কিছুই বলতে পারছে না, না কিছু করতে পারছে, কেননা ওর লোকেরা মার খেয়ে পড়ে আছে নিচে। তোকে আমি দেখে নিব। মোবাইলে কিছু ছবি উঠিয়ে নাও, তাহলে আমাকে চিনতে পারবে যদি মুখটা ভুলে যাও। ইরাকে সাথে নিয়ে কিছু ছবি তুলে নেয় ওর মোবাইলে, তারপর চলে যায়। এইদিকে ইরাও বাসায় চলে আসে রেগে। কি হয়েছে ইরা তোর?
এভাবে রেগে আছিস কেন? সাধে কি রেগে আছি? কার এত বড় সাহস যে তোকে রাগিয়েছে? নাম বল, আমি ওকে এখনই উঠিয়ে আনছি। আমি ওটা দেখে নিব, তোকে এই ব্যাপারে কথা বলতে হবে না। ভালো কথা, তোদের ভার্সিটিতে এবার কিন্তু তোকেই ভিপি হতে হবে। তুমি কোনো চিন্তা করো না, সবাই আমাকে ভয় পায়। আমার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কেউই পাবে না। যদিও কেউ দাঁড়ায়, তাহলে তো তার একটা ব্যবস্থা তুমি করে ফেলবে, এমনিতেই পারবে। ঠিক আছে, তুই রুমে যা এখন। ইরা ওর রুমে যায়। আকাশ তো ঘুমিয়েই কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলায় গ্রামের মধ্যে বাবা, বাবা, ও বাবা, কি হয়েছে বল? আকাশের কোনো খোঁজ পেলে কি? ওর খোঁজ দিয়ে তুই কি করবি? 3 বছর ধরে ওর কোনো খোঁজ পাচ্ছি না। ওর নাম মুখেও নিবি না। এখন তো ওকে ক্ষমা করে দিতে পারো। ওর কোনো ক্ষমা নেই। অনেক বছরই তো হলো। তাছাড়া সামনেই তোমার বিয়ে, 1 মাস সময় আছে। ও থাকলে তো অনেক ভালো হতো। কোনো দরকার নেই, টাকা পয়সা যা আছে তা দিয়েই হয়ে যাবে। আমি তো টাকা পয়সার জন্য ওর কথা বলিনি। দেখো, ও 3 বছর ধরে আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। কোথায় আছে কি করছে তা আমি জানি না। আচ্ছা, যাই হোক, আমি ওকে খুঁজতে শহরে যাব। তা কোন শহরে যাবি তুই? এই তো ঢাকায় যাব, কেননা শেষমেশ আমি তো ওকে ঢাকার বাসে উঠিয়ে দিয়েছিলাম। দেখো, যে নিজের ইচ্ছেতে ঘর ছেড়েছে তাকে ফেরানোর দরকার নেই, যতক্ষণ পর্যন্ত সে নিজে না ফেরে। তখনও একটা ব্যবসা করতে চেয়েছিল। তখন যদি ওকে টাকাগুলো দিতে, তাহলে তো ও এইভাবে বাড়ি ছেড়ে যেত না। 5 লক্ষ টাকা ওকে দিব, তাহলে তোকে কি দিব? আমি আর ও একসাথে ব্যবসা দিতাম, কতই না ভালো হতো। ও, ব্যবসার কি বুঝিয়ে বলতো? তাও আমি তো সাথে ছিলাম ওর। এত কথা বলতে হবে না, তোর ইচ্ছে হলে তুই ওকে খুঁজে নিয়ে আয়। আচ্ছা, তাহলে আমি 2 দিন পরেই যাব। 2 দিন পরে আসিফ রওনা দেয় ঢাকায়। বাস থেকে নেমে এত বড় শহরে আমি ওকে খুঁজবো কোথায়? যাক, আপাতত একটা হোটেলে উঠি, তারপর একটা ব্যবস্থা করা যাবে। ওইদিকে ডন ওর লোকজন রেডি করতে থাকে। বস, আমরা কোথায় যাব? একে কে মারতে? কিন্তু ওই বোটাকে মারবো কি করে? কোথায় থাকে, কি করে, কিছুই তো জানি না। রফিক, বসের কাছে চল, দেখি ওনার কাছে কোনো তথ্য পাই না। একটু পরে ওরা রফিকের কাছে আসে, এসে কথা বলতে থাকে। বস, আমি কি ওই ছেলেকে চেনেন? ওই ছেলের নাম আমিও শুনেছি, তবে যতটুকু শুনেছি ততটুকুতে বুঝতে পেরেছি ও অনেক বড় একটা মাফিয়া। ওকে না কেউ দেখেছে, না কেউ ওর সম্পর্কে কোনো কিছু জানে। ওই শালা তো কয়েকটা দিন আগেও আমার মাল নিয়ে চলে গেছে। শুধু তোমার মাল না, আমাদের মতো অনেক মাফিয়ার অস্ত্র থেকে শুরু করে সবকিছু ও ছিনিয়ে নিচ্ছে। কিন্তু ওকে চিনি না বলেই কিছুই পারছি না করতে। ওটাই তো মূল সমস্যা। এখন তাহলে উপায় কি? 3 দিন পরে একটা মিটিং আছে। কিসের মিটিং? ওই মিটিংয়ে সব মাফিয়া থাকবে। আমরা কি ওদের সাথে হাত মেলাবো? ওদের সাথে হাত মেলাবো না, ওখানে ওই একই ছেলেটাও আসবে। কিন্তু ওকে চিনবো কি করে? সবাই তো নিজেদের পরিচয় বলবে, তখন জেনে নেব। এটা কিন্তু করা যাবে। একবার ওকে চিনে রাখলে পরবর্তীতে মারতে সুবিধা হবে। আগে দেখো ও আসে কিনা। ঠিক আছে। 3 দিন পরে মাফিয়াদের একটা মিটিং ডাকা হলো। সেখানে প্রায় 40 জন মাফিয়া ছিল। তবে 40 জনের মাঝে আকাশ কিন্তু ছিল না। কেন ছিল না তা একটু পরে জানতে পারবেন। ওই তো সবাই এসে গেছে। এখন কি তাহলে সব কিছু রেডি করে ফেলবো? এখানে কোনো কিছুই করা যাবে না। কেন, বলে সমস্যা কি? শালার মাথা মোটা। জানিস এখানে প্রধান বস কে? তাকে আমি কি করে চিনবো? চুপ থাক তাহলে। কিছুক্ষণের মধ্যে বসের চেয়ারে এসে বসে আকাশ। যদিও এরা কেউই আকাশকে এখনো পর্যন্ত দেখেনি, কারণ ওর মুখে একটা মাস্ক পরা থাকে। একে একে সবাই নিজেদের নাম বলতে থাকে। কি রে, ওই নামে তো কেউ নেই এখানে। হতে পারে ও এখনো বড় কোনো মাফিয়া হতে পারেনি, সেজন্য আসতে পারেনি। এরকমটাও হতে পারে। এখন কি করব তাহলে? বের হয়ে সবার সাথে টুকটাক আলাপ করবো আমরা, এতে কার মধ্যে কি আছে সব জানতে পারবো। খারাপ হবে না ব্যাপারটা কিন্তু। ঠিক ধরেছিস। এইদিকে অনেকে ভাবছেন আকাশে যদি সবার বস হয়ে থাকে, তাহলে ও কেন নিজের লোকেদের মধ্যে ঝামেলা করছে।
সেটা তো বুঝে উঠতে পারছেন না। কিছুক্ষণ পরে, চল সবার সাথে আলাপ করে দেখি কেউ ওকে চেনে কিনা। জি চলুন। ওরা সবার সাথে আলাপ করেও কোনোভাবে জানতে পারেনি কোনো কিছুই। ওইদিকে আকাশ ওর কাজ শেষ করে মিটিং রুমে বসে আছে। এখানে তো ডন আর রফিক চৌধুরীও এসেছে। সেটাই তো দেখলাম। তবে আপাতত রফিক চৌধুরীকে কোনো কিছু বলা বা করার দরকার নেই। কেন বস, কিছু কি হয়েছে? হয়েছে বলতে আবার হয়নি। এখানে যারা যারা খারাপ তাদের লিস্ট বের করো। মাফিয়া লোকেরা আবার ভালো হয় নাকি? তার মানে কি আমরা খারাপ? আরে আমি তো তা বলিনি, বলতে চেয়েছি মাফিয়া তো আমরাও, কিন্তু আমাদের মতো ভালো লোক কি আছে এদের মধ্যে? খোঁজ নিয়ে দেখো। ঠিক আছে, কাল থেকে শুরু করব। ওটার কি খবর? কোনটা বস? বস্তির লোকেদের জন্য যে খাবারের আয়োজন করেছি সেটা কখন হবে? অনুষ্ঠান তো 3 দিন পরে, আর কাল থেকে বাবুর্চি রান্না শুরু করে দিবে। মাংস আর মুরগির সাথে ইলিশ মাছ থাকবে। এটাই ভালো হবে। তাহলে একটা গরু পুরোটাই তো হয়ে যাবে। গরু একটা কিনেছি, 4 মণ হবে গোশ। মোটামুটি তো 400 লোকের হয়ে যাবে। ঠিক আছে, তবে যাই হোক খাবারের মান যেন খারাপ না হয়, আর এই খাবার আমার হোটেলের নাম যেন থাকে। মানে সবাই যেন বুঝতে পারে এই খাবারটা আমাদের রেস্টুরেন্ট থেকে। একদম ঠিক ধরেছিস। যদি আমাদের মাফিয়ায় পরিচয় দিয়ে খাওয়াই, তাহলে সবার সন্দেহ হবে, এতে বিপদ আরও বাড়বে। ঠিক আছে বস। 3 দিন পরে বস্তিতে খাবারের আয়োজন করা হয়। দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত খাওয়ানো হয় 800 জনের মতো লোককে। পরের দিন রেস্টুরেন্টে এসে বসে। বাকি লোকেরা কাজ করতে ব্যস্ত। তখন ওখানে আসিফ আসে দুপুরের খাবার খাওয়ার জন্য। কি খাবেন স্যার? এই তো ডাল ভাত আর ডিম হবে। ডাল ভাত সাথে আর কিছু কি লাগবে? আমার কাছে এত বেশি টাকা নেই। ঠিক আছে বসুন। ডাল ভাত ডিম সাথে মাংস এনে খেতে দেয়। আমি তো এইগুলো চাইনি। আরে মাংস রেস্টুরেন্টের তরফ থেকে ফ্রিতে দেওয়া হলো। না ভাই, লাগবে না আমার। আরে বললাম তো মাংস ফ্রি, আপনি খান। এখন হয়তো অনেকে ভাবছেন ফ্রিতে কেন খাওয়ালো। তাহলে কি আকাশের বড় ভাই যে আসিফ সেটা কি জেনে গেল? আসলে আকাশের মেন বিজনেস তো মাফিয়া। রেস্টুরেন্ট দিয়েছে শুধুমাত্র শো, যেন কেউ সন্দেহ করতে না পারে। খাবার খাওয়ার বিল দিতে এসে দেখে আকাশ। আকাশ তুই এখানে? কথাটা শুনে আবির থেকে শুরু করে রেস্টুরেন্টে কাজ করা সবাই তাকিয়ে আছে আকাশের ইশারার জন্য। কেননা ওরা হয়তো ভেবেছে আকাশকে চিনে ফেলেছে, সেজন্য ওরা প্রস্তুত। নিজের বড় ভাইকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। ভাইয়া তুমি এখানে? আমি তো তোর খোঁজেই এখানে এসেছি। 1 সপ্তাহ পরে তোকে যে আমি পাবো তা ভাবতেও পারিনি। তুমি 1 সপ্তাহ ধরে এখানে, তাহলে আমাকে এখানে দেখোনি? আমি তো তোকে খুঁজতে এদিকে এসেছি। খিদে লাগাতে রেস্টুরেন্টে ঢুকলাম। কি বলো, চলো খাবে? ভাই আমি ওনাকে গরুর মাংস দিয়ে খেতে দিয়েছি। অনেক ভালো কাজ করেছিস। তোরা এই দিকটা দেখ, আমি ভাইকে নিয়ে বাসায় যাচ্ছি। আসিফকে নিয়ে বাসায় ফিরে আসে। আকাশের বাড়ি দেখে অবাকই হয়। এটা কার বাড়ি রে? কার আবার? আমার বাড়ি। তুই এত তাড়াতাড়ি এত কিছু কিভাবে কি করলি? সে অনেক কাহিনী, পরে তোমাকে বলবো। তা বাবা মা কেমন আছে? আছে অনেকটা ভালোই। তোর জন্য মন অনেক খারাপ। তুমি তো জানো আমি কেন চলে এসেছি। সেটা আমি জানি। আচ্ছা এখন কি করবি তুই? আমি এসেছি তোকে খুঁজতে। আর 20 দিন পরেই আমার বিয়ে। তুই না থাকলে আমি একা একা কিভাবে কি করব বল? ওয়াও, যাক তাহলে আমি একটা ভাবি পাচ্ছি। সেই জন্য তোকে আমার সাথে যেতে হবে। আমি বরং বিয়ের 5 দিন আগে চলে আসব। তবে চিন্তা করবে না, বিয়ের সব খরচ আমি চালাবো। তুই এত টাকা পাবি কি করে? এই বাড়িটা দেখেও তোমার কি মনে হয় না আমি আর আগের মতো নেই? তা কেন হবে? কিন্তু তুই সত্যিই আসবি তো? আমার বড় ভাইয়ের বিয়ে আর আমি সেখানে আসবো না তা কি করে হয়? আমি অবশ্যই আসবো। তুমি আমার বাড়িতে কয়েকটা দিন থেকে তারপর গ্রামে যেও। ঠিক আছে, তাই হবে।
কয়েকটা দিন আসিফের সাথে সময় কাটাতে থাকে। 5 দিন পরে এখানে 2 লক্ষ টাকা আছে। তুমি এই টাকা দিয়ে গেট থেকে শুরু করে বাকি দিকটা দেখো। আমি 5 দিন আগে এসে পুরো খাবারের দিকটা দেখব, কিন্তু বাবা মা আমাকে দেখে। ওইসব আমি সামলে নিব, তুই এই নিয়ে চিন্তা করিস না। ঠিক আছে ভাইয়া। টাকা দিয়ে গাড়িতে উঠিয়ে দেয়। কয়েকটা দিন পরে বের হয়ে আসে ডনির এখানে। কে তুই? আমি তো এসেছি টাকা নেওয়ার জন্য। কিসের টাকা? আপনার লোকেরা আমার রেস্টুরেন্টে এসে খেয়ে গেছে। বিল বলেছিলাম, বলল আপনার কাছ থেকে এসে নেওয়ার জন্য। তোর কি মনে হয় তুই আমার কাছ থেকে টাকা নিতে পারবি? পারবো বলেই তো এলাম। যদি টাকা না দাও তাহলে তোমার লোকদের কোনোভাবেই আমার রেস্টুরেন্টে খাওয়ানোর তো দূরের কথা, আশেপাশে দেখলেও মারবো। তোর সাহস তো কম না, আমার আস্তায় এসে আমাকে ধমক দিচ্ছিস। তোমার লোকেরা যদি টাকা না নিতে চায় তখন এছাড়া আর উপায় কি আছে? বেশি কথা বললে তোর রেস্টুরেন্টেই আমি উড়িয়ে দেব। এতটা সাহস হয়তো আপনার এখনো হয়নি। কি আমার সাহস নিয়ে তোর সন্দেহ হয়? হয়তো, এই জন্যই তো বললাম কথাটা। তাহলে তোর এই রেস্টুরেন্ট আমি ধ্বংস করে দেব। সে আশায় থাকুন। যদি আমার রেস্টুরেন্টের আশেপাশে ওদের দেখি তাহলে এর পরিণাম অনেক খারাপ হবে। কথাটা মনে রাখবেন। তুই কি জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? ভালো করেই জানি। আমি এটাও জানি আমার কি করা উচিত। কথাটা বলেই ওখান থেকে চলে আসে। ডন তো অনেকে রেগে যায়। ওর এই রেস্টুরেন্ট ধ্বংস করে দে। থাকে না বস, থাকবে না কেন? রেস্টুরেন্টে থাকলে আমরা মাঝে মাঝে ফ্রিতে খেতে পারবো। ওই শালা তো অনেক কথাই বলে গেল। যাই বলুক না কেন, কোনো সমস্যা নেই, আমরা সামলে নেব। এই নিয়ে যখন চিন্তা করবেন না। কিন্তু একটা জিনিস খেয়াল করছিস কি? কোন জিনিস? ওর মুখে একটুও ভয় দেখিনি। যাই হোক, আমরা আমাদের খাবার খেতে পারলেই হয়। ঠিক আছে, আমি তা তোদের ওপরে ফেলে দিলাম। কয়েকটা দিন পরে ইরা এসেছে আকাশের রেস্টুরেন্টে। ওই খাবারে কি কি আছে? সামনেই তো মেনু কার্ড রাখা আছে। তোর নিজের মুখে বলতে সমস্যা কি? একবার বলেছিলাম যে রাতে, সে কথা কি মনে আছে, নাকি এখন আবার বলতে হবে? না থাক, এগুলো নিয়ে আয়। তা এখানে কেন এসেছেন? 10 দিনের জন্য গ্রামে যাবো তো, চাচাতো বোনের বিয়ে। আমাকে কি দাওয়াত দেওয়ার জন্য এসেছো? ওই, তুই ভাবলি কি করে আমি তোকে দাওয়াত দিব? তাহলে এখানে এসে শুধু শুধু বকবক করার কি আছে বুঝি না আমি। সে চিন্তা তোকে করতে হবে না। আজ থেকে আমার ছেলে না, আমার বাবার লোকেরা এখানে এসে খাবে। খাওয়াতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা মাফিয়া। তোমরা তো টাকা দাও না খাওয়ার পরে। কে বলেছে টাকা দিই নাই? তুমি নিজেই তো দাও না 1 নম্বরে, তাহলে তোমার লোকেরা কি করে দিবে? বললাম তো, এবার থেকে ওরা দিবে। টাকা দিয়ে খেলে আমার কোনো সমস্যা নেই। এই নে 20,000 টাকা। আমার লোকেরা 10 দিন খাবে এখানে, ওদের যেন কোনো সমস্যা না হয়। ঠিক আছে। খেয়ে চলে যায়। পরের দিন আকাশ রেস্টুরেন্টে এসে সবাইকে জানিয়ে দেয় ও গ্রামে যাবে। হঠাৎ গ্রামে কেন? বড় ভাইয়ের বিয়ে, সেজন্য তোমরা সময় মতো চলে আসিও। আমরা গেলে এই দিকটা সামলাবে কে বলুন? আবির ভাই কিন্তু ঠিকই বলেছে। তাই বলে আমার ভাইয়ের বিয়েতে তোমরা থাকবে না? অন্য কোনো একটা দিন আয়োজন করে নেব। তাহলে তোমরা বিয়ের দিন রেস্টুরেন্টে একটা পার্টি করে খেয়ে নিও। এটা কিন্তু ঠিক হবে। আর কোনো অসুবিধা হলে জানিয়েও দেবেন, আমরা চলে আসব। চলি তাহলে, থাকো তোমরা। আর হ্যাঁ, আমি না ফেরা অবধি কোনোভাবেই কেউ কোনো ঝামেলায় যাবে না। ঠিক আছে বস। ওখানে থেকে চলে আসে বাসে। এরপর নিজ গ্রামে এসে নামে। আসিফ বাস স্ট্যান্ডে নিতে আসে। চল ভাই, বাবা মা তোকে দেখলে অনেক খুশি হবে। সত্যি বলছিস তো? সত্যি বলছি, তবে বাবা মা কিন্তু জানে না। কি জানে না? তুই কি করিস আর বিয়ের খরচ যে তুই দিচ্ছিস সেগুলো আর কি। থাক, সে নিয়ে আর বলার দরকারও নেই। তা ওনারা কেন আসেনি? ওনারা যদি আসে তাহলে বাড়ির সামলাবে কে? ঠিক আছে চলো। বাড়িতে ফিরে আসে। বাবা মাকে সালাম দিয়ে কথা বলতে থাকে। তখন বাড়ি থেকে চলে যাওয়াটা তোর ঠিক হয়নি। না গেলে তো
আমি এখন যা আছি তা কখনো হতে পারতাম না। তা এখন কি হয়েছিস তুই? এই তো ছোটখাটো একটা রেস্টুরেন্ট চালাই আর কি। আচ্ছা থাক সেসব কথা, আমি রেস্ট নেই আগে। ভালো কথা, বিয়ের সব খরচ কিন্তু আমি করব। তুই এত টাকা পাবি কোথায়? তা বাবা, তোমার কি মনে হয় এইসব কিছু আমার টাকায় হচ্ছে? তাহলে কার টাকায়? আকাশ টাকা দিয়েছে বলেই এত জাঁকজমকভাবে করতে পারছি। ও আচ্ছা, তাই বলো। তুই রেস্ট নে। রেস্ট নেওয়ার জন্য রুমে চলে যায়। পরের দিন থেকে কাজ করা শুরু করে দেয়। পুরো বাড়ি সাজানো থেকে শুরু করে বাকি কাজ। আত্মীয় স্বজনরাও এসে আকাশকে দেখে খুশি হয়। গায়ের হলুদ শেষ করে পরের দিন আসে বিয়ে বাড়িতে। গেটের সামনে দাঁড়িয়ে আছে। এটা কি বিয়ে বাড়ি নাকি অন্য কিছু? কি বলিস? এই তো সুন্দরভাবে গেট সাজানো। কিন্তু মানুষ তো নেই। হয়তো জানে না আমরা যে এসেছি। আচ্ছা তুই দাঁড়া মামা আর জ্যাঠাদের সাথে, আমি বাকিটা দেখছি। ঠিক আছে, যা তাহলে। ভিতরে এসে এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু কোনোভাবেই বুঝতে পারছে না কোণের ঘর কোনটা, কেননা এর আগে কখনো আসেনি। এদিক ওদিক তাকানোর সময় একটা মেয়ের সাথে ধাক্কা লেগে আরেকটা মেয়ের উপরে এসে পড়ে। এতে দুজনের মধ্যে একটা রোমাঞ্চকর মুহূর্ত তৈরি হয়। সবাই তো তাকিয়ে আছে ওদের দিকে। এবার ওরা নিজেদের দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে ওঠে না। এ কি, তুই এখানে? আমারও তো সেম প্রশ্ন, তুমি এখানে কেন? আমার চাচাতো বোনের বিয়ে, সেজন্য আমার আসা, কিন্তু তুই এখানে কেন? আমি তো এসেছি বিয়ে দেখার জন্য। মানে ঠিক বুঝলাম না। বর বাহিরে দাঁড়িয়ে আছে, এখন সে কি ভিতরে চলে আসবে নাকি কেউ যাবেন? এই মা, আমরা তো খেয়ালই করিনি। ওই তোরা রাত্রি করে চল। ইরা ওর চাচাতো বোন সাথে ওর বান্ধবীদের নিয়ে চলে আসে গেটে। সাথে আরও কিছু পুরুষ ছিল। তারা গেটের কাজ শেষ করে যেই বর ঢুকতে যাবে তখনই, আরে দুলা ভাই, কই যাচ্ছেন? ভেতরে ছাড়া আর কোথায় যাব? আমাদের পাওনা বুঝিয়ে দিন। কিসের পাওনা? ও মা, দুলাভাই দেখি কিছুই বোঝে না, কিছুই জানে না। মনে হয় প্রথম বিয়ে করতে এসেছে। আপনারা চাইলে এরপর আরেকটা বিয়ে করিয়ে দিব। ওই তুই এখানে কেন? তুই ওইদিকে কেন? আমি তো মেয়ে পক্ষ, সেজন্য ওদের দাবি মানতে হবে। সেটাই, আমাদের দাবি মানতে হবে। আচ্ছা, কত দিতে হবে বলো? আচ্ছা 50 দিলেই হবে। এই খয়রাতির মতো 50 টাকা কেউ কি চায়? তোকে কে বলতো আমি 50 টাকা চেয়েছি? মাত্রই তো বললেন 50 দিলে হবে। ওরে গধা, ওটা 50,000 হবে। এই আকাশ, টাকাগুলো দে। আপনি কে আর আমি কেন টাকা দিব? সেটাই তো দুলাভাই। ওহো, আমাদের পক্ষের। তুই ওদের এইসব বলেছিস? তার মানে তুই আমাকে মিথ্যে বলছিস? দুলাভাই সত্যি করে বলুন তো, আপনার কি হয়? ও আমার ছোট ভাই। তুই তাহলে আমার খবিস বিয়াই? খবিস আমি না, খবিস তুই। সপ্তাহে একবার গোসল করিস কিনা সেটাই তো সন্দেহ। কি, আমি গোসল করি না? তোর এত বড় সাহস! গোসল করিস না বলেই তো গায়ে পারফিউম মেরে তারপর চলাফেরা করিস, যেন শরীরে দুর্গন্ধ যেন কেউ না বোঝে। আর একটা উল্টোপাল্টা কথা বললে না তোকে মেরেই ফেলবো। আয় দেখি কি করতে পারিস। ইরা আকাশকে মারতে শুরু করে। ওইদিকে দুলাভাই, ওদের দিকে তাকিয়ে লাভ নেই, আপনি চলুন আমাদের সাথে ভেতরে। আসিফকে নিয়ে ভিতরে যায়। ওইদিকে ওদের দুজনের মারামারি এখনো চলতে থাকে। কিছুক্ষণ পরে, তুই আমার সব কাজ নষ্ট করে দিলি। তুই যে আমার এই অবস্থা করলি তার কি হবে? তোকে না আমি দেখে নিব। আগে নিজের দিকে তাকিয়ে দেখ কি অবস্থা জামার, সবকিছু তো দেখাই যাচ্ছে। কই কি দেখা যাচ্ছে? এরপর আকাশ ওর কোট ইরাকে পরিয়ে দেয়। এটা পরে আপাতত বাসায় গিয়ে চেঞ্জ করে নিন। তোকে যে আমি কি করব? যা করার পরেও করতে পারবেন, আগে যা দরকার তা করুন। ইরা চলে যায়। ওর পিছনে পিছনে বাসার সামনে আসে। তুই এখানে কেন এসেছিস? আমার কোট যে পরে আছেন সেটা কি ভুলে গেছেন? আমি কি এটা নিয়ে যাব নাকি না? আমি কি কোট ছাড়া এভাবে ঘুরবো নাকি? তো তোকে কোট দিতে কে বলেছে? কোট না দিলে সবাই তো দেখে যেত সবকিছু। দেখলে দেখতো, তাতে তোর কি? আমি যা দেখেছি তা অন্য কেউ যেন না দেখে,
সেই জন্যই তো দিলাম। এখন ভিতরে এসে চেঞ্জ করে বের হন। ঠিক আছে, তবে ভুলেও ভিতরে কিছু উকি দিবি না। যেই না চেহারা, এই চেহারার দিকে তাকাতেই ইচ্ছে করে না। আবার উকি তো অনেক দূরে। কি এত বড় অপমান! ওরা দুজনেই আলাদা রুমে থেকে কথা বলছিল। তখন ইরা খেয়াল করে দড়িতে অনেক জোরে গিট্টু লেগেছে, যা কোনোভাবেই খুলতে পারছে না। আর কতক্ষণ? কিছুক্ষণ পরে তো খাবার শেষ হয়ে যাবে, তখন তো না খেয়ে থাকতে হবে আমাকে। দরকার পড়লে আমাকে খাস, তাও একটু চুপ কর। এমনিতেও খুলতে পারছি না, তারপর তোর বকবকানি। মানুষ খাওয়া যায় নাকি? ওই ভেতরে এসে খুলে দিয়ে যা। সিসি, আগে খাবার খাই, যদি না পাই তখন দেখা যাবে। খাবার চেক না করেই এখনই খেতে পারবো না। তুই লুচ্চামি অফ কর তো, ভেতরে এসে তোর গিট্টু খুলে দিয়ে যা। শিওর আসবো তো? আয়। ভিতরে এসে গিট্টু খুলতে থাকে, তাও পারছে না। সেজন্য আমরা বাঙালি বলে কথা, হাত দিয়ে না পারলে দাঁত দিয়ে ঠিকই পারবো। সেজন্য দাঁত দিয়ে খুলে দেয়। নিন, খুলেছি। এবার তাহলে ঠিক হয়ে আসুন। নিচের গিট্টুটা কে খুলবে? নিচের গিট্টু মানে? এই তো খুলে নিলাম। কই, আর তো গিট্টু নেই। এরা চিৎকার করতে থাকে, তখনই মুখ চেপে ধরে। চেঁচাবেন না, আমি বোঝানোর জন্য খুলেছি, কিন্তু এরকম কিছু হয়ে যাবে তা ভাবিনি। তুই শালা আমার সব দেখে নিয়েছিস। এখন নিচের কোনটা খুলতে হবে বলুন। ইরা দেখিয়ে দিলে সেটাও দাঁত দিয়ে খুলে নেয়। খোলার সাথে সাথে ওটাও খুলে নিচে পড়ে যায়। এবার ইরা আবারও চিৎকার করতে থাকে, আবারও মুখ চেপে ধরে। আমি কি ইচ্ছে করে করেছি নাকি? তুই আমার সব দেখে নিলি। তো আমি কি করব? তোকে ভেতরে ডাকাটাই ভুল হয়েছে। দেখুন, কাঁদবেন না, যা হওয়ার হয়েছে আমাদের মধ্যে, এই নিয়ে আর ভাবতে হবে না। এবার তাড়াতাড়ি বের হয়ে আসুন, জামা আর বাকিগুলো পরে। তুই শালা বকবক বন্ধ কর, বের হ এখান থেকে। বের হয়ে আসে ইরা। 10 মিনিট পরে বের হয়। তবে ওকে অনেক সুন্দর লাগছিল মেকআপ ছাড়াই। চুলগুলো ঠিক করে নিন, মেকআপ ছাড়াই কিন্তু সুন্দর লাগছে। তাড়াতাড়ি করেন, খাবার শেষ হয়ে যাবে। তুই দেখি রাক্ষসের মতো খালি খানা খানা করে যাচ্ছিস। পেট আছে বলেই তো খাচ্ছি। তোকে কিছু বলাটাই বেকার। কিছু সময়ের মধ্যেই হালকা একটু সেজে বের হয়। ওইদিকে বিয়ে পড়ানো শেষ করে কাজে চলে যায়। খাবারও খাওয়া শেষ হয়ে যায়, শুধু কোণের খাওয়াই বাকি ছিল। এটা তো সবাই খেয়ে নিয়েছে, আর আমি এখনো খেতেই পারিনি। সবাই কই দেখলি? আমিও তো খেলাম না, আমার বোনও তো খেলো না। আপনি তো আপনার বোনের সাথে খাবেন, আমি কার সাথে খাবো? ঠিক আছে চলুন, আমাদের সাথে খাবেন। কি করার, ভিতরে এসে দেখে আসিফ আর ওর বউ বসে আছে। কিরে, কই ছিলে তুই? আমরা মারামারি পরে কিছু সময় রেস্ট নিয়ে তারপর এসেছি। তোর জন্য বসে আছি কতক্ষণ ধরে। আচ্ছা, তোর ভাবির সাথে পরিচয় হ। আর ও আমার আপন ছোট ভাই আকাশ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। বসো দেবর। ইরা, তুইও বস। এখনো তোর মারামারি করা যায়নি। তুই বিশ্বাস করবি না, ওই বাটা আমার সাথে। একটু চুপ করেন, অনেকক্ষণ না খেয়ে আছি, আর আপনাকে দেখে তো খিদে আরো বেড়ে গেছে। আরু, ওকে খেতে দে, হয়তো বেচারা উল্টাপাল্টা বলা বলি শুরু করবে। এরপর আর কি, খাওয়া শুরু করে ওরা চারজনে। আসিফ আরুকে খাইয়ে দিচ্ছে আর আরু আসিফকে। তা দেখে, বিয়ান, আমাকে একটু খাইয়ে দিন। তোর কি হাত নাই? আপনার গিট্টু। থাক, চুপ কর, খাইয়ে দিচ্ছি, তবে একবারে বেশি না। আচ্ছা দিন তাহলে। অনেকটা রোমাঞ্চকর মধ্যে দিয়ে খাওয়া শেষ হয়। তারপর বউ নিয়ে ওরা বাড়িতে আসে। বাড়িতে আসার কিছুক্ষণ পরে আকাশ ইরা আর বাসর ঘর সাজাতে থাকে। সাজানো শেষ হয় তখন। কাজ তো শেষ। এখনো তো আসল কাজটাই বাকি। কি বলেন? সবাই তো লাগালাম। আমি লাগানোর কথা বলিনি, করার কথা বলেছি। মানে ঠিক বুঝলাম না। বাসর করার কথা বলেছি। আমরা বের হলেই তো ওরা আসতে পারবে। আমি তো আমাদের দুজনের বাসর করার কথা বলেছি। তুই সারা আসলেই লুচ্চামি করায় ধান্দায় থাকিস। তোকে পাইলে। এখনই কিন্তু শেষ সময়, রুমে আমি আর তুমি ছাড়া আর কেউই নেই। এর চেয়ে বড় সুযোগ কিন্তু হতেই পারে না। ও তাই না? তাহলে কাছে আসো। সত্যি আসবো কি? আসো কাছে।
পরে কিন্তু দূরে সরিয়ে দিতে পারবে না। আরে না, দিব না। আকাশও একটু একটু করে কাছে আসে। অনেকটা কাছে আসার পরে ইরা তো আকাশের নিচে একটা লাথি দেয়, তবে অনেকটা আস্তে গড়ায়। এতেই ও মা গো! ততক্ষণ ইরা দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। বেচারা আকাশ বিছানায় বসে পড়ে। কিছুক্ষণ পরে বের হয়। এরপর আসিফ আর আরু ভেতরে চলে আসে। কিছুক্ষণ পরে ইরাকে খুঁজে বের করে। তা বাসর করার ইচ্ছে কি আছে নাকি চলে গেছে? এখন তো ইচ্ছে আরো জেগে আছে। ভুলে গেলে কি আমি কে, কি করতে পারি? বিয়ে বাড়ি দেখে আমি তোর সাথে রসিকতা করছি, নয়তো বাকি পরিচয় তুই কিন্তু জানিস। আমিও তো সেম, নয়তো এতক্ষণে আরো কি কি যে হয়ে যেত। তখনই ওরা খেয়াল করে কিছু ছেলে ওর বাড়িতে আসে বাইক নিয়ে। সেজন্য ওরা উঠানে আসে। কারা তোমরা? আগে বল তুই কে? আমার বাসায় এসে আমাকেই বলছিস আমি কে? তুই এই বাড়ির ছেলে হোস কি করে? যেইভাবে হই তা জেনে তোদের কোনো কাজ নেই। কি বলবি তাড়াতাড়ি করে বল। 10 লাখ টাকা দে। কিসের টাকা? তুই জানিস না কিসের টাকা? আকাশ, তোর ভাই বা পরিবার কি এদের থেকে টাকা নিয়েছিল? আমি তো জানি না, তাছাড়া পুরো খরচ তো আমিই দিয়েছিলাম। তাহলে এরা কিসের টাকা পাবে? আমরা এখানে চাঁদা নেওয়ার জন্য এসেছি। ও আচ্ছা, তাই বল। তাহলে তোরা চাঁদার জন্য এসেছিস? তাহলে এই কথাটা সরাসরি বললেই তো হয়ে যেত। এখন তো জানিস, তাহলে টাকা বের কর, আমাদের যেতে হবে। একটু ওইদিকে আয়, দিচ্ছি তোদের টাকা। ওদের ঘরের কাছে নিয়ে যায়। এরপর ইচ্ছে মতো মারতে থাকে। ওদের মেরে মুখের 12টা তো বাজিয়ে নেয়, সাথে সরাসরি মেরে ফেলে, যা ইরা দেখে ফেলে। এটা কি করবে? কাউকে এই বিষয়ে কিছু বলা যাবে না। ওদের এখন যদি শুধু আহত করতাম, তাহলে ওরা একটা সময়ে পরিবারের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগতো। সেজন্য চিরদিনের জন্য ওদের বিদায় দিয়ে দিলাম। কিন্তু যখন জানাজানি হবে তখন? কিছুই হবে না। তুমি তো বাইক চালাতে পারো। পারি তো, কিন্তু কেন? এদের ধরো তাহলে। ওদের 3 জনকে একটা বাইকে বস্তার মতো উঠিয়ে নেয়। তারপর অন্য বাইকে বসে। দুটো বাইকেই ওদের ব্যালেন্স করে বাড়ি থেকে দূরে নিয়ে একটা বাগিচার মধ্যে রেখে দেয়। এবার কি হবে? কেউ জানবেও না আর নাই বুঝবে। ধরা পড়লে তো তোমার সাথে সাথে আমারও জেলে যাব। তাহলে মুখটা বন্ধ করে রাখো। কি করার, মুখ বন্ধ। পরের দিন মেয়ের পরিবার থেকে সবাই আসে খাওয়ার জন্য। খাওয়া শেষ, মেহমানের সাথে ইরাও চলে যাবে, তখন চেয়ারম্যান আসে। আমার ছেলেরা কোথায়? আপনার কোনো ছেলে নেই। আরে আমার লোকজনের কথা বলছি। আছে হয়তো ওইদিকে। গতকাল রাতে 3 জন এসেছিল, ওদের এখনো কোনো খোঁজ পাচ্ছি না। ওদের কিছু হয়নি তো? ওটা জানার জন্যই তো এসেছি এখানে। আমি এখানে মেহমান, সেজন্য আমার কথা বলা ঠিক হবে না। মেহমান সবাই চলে যাক, তখন না হয় এই বিষয় নিয়ে কথা বলে দেখি। ঠিক আছে, তাই করি। মেহমান থেকে শুরু করে ইরা সহ সবাই চলে যায়। তখন আমার লোকেরা কোথায়? ওরা গতকাল তোদের বাসায় এসেছিল, এরপর আর ওদের খুঁজে পাওয়া যায়নি। দেখুন, এই বিষয়ে আমি জানি না। তাছাড়া ওরা যদি এই বাড়িতে আসতো তাহলে তো অনেকেই দেখতো। এটা অবশ্য ঠিক কথা বলছিস, কিন্তু ওরা তাহলে এখন যাবে কোথায়? তা তো ওরা জানে, ওদের কল দিয়ে দেখতে পারেন। কল করেছি, নাম্বার বন্ধ পাচ্ছি। আপনি কেমন চেয়ারম্যান, বিয়ে বাড়িতে লোক পাঠান চাঁদা তোলার জন্য? তোর কি মনে হয় আমি নিজের পকেট থেকে ওদের খরচ দেব? ওদের আমি কাজ করতে বলি, ওরা করে। এই রকম স্বভাব হলে আজও কি আপনাকে কেউ ভোট দিবে? আমি 2 বার রানিং চেয়ারম্যান। আমি এখানে এমন রাজত্ব করব যে সবাই সারা জীবন তা মনে রাখবে। তোর কি মনে হয় আমার বিরুদ্ধে দাঁড়ানোর মতো সাহস আজও কেউ পাবে? বুঝতে পেরেছি, সে আপনার ইচ্ছে, তবে আপনার কোনো লোক এই বাড়িতে আসেনি। ঠিক আছে। ওরা চলে যায়। বিকেলের পরে ওই ছেলেগুলোর লাশ পাওয়া যায়। এদিকে আকাশ বাড়িতেই আছে। আকাশ, তোমার কিছু লাগবে? না ভাবি। আকাশ, তোকে কিন্তু আরো কয়েকটা দিন থাকতে হবে এখানে। আমি আছি এখানে আরো 3 দিনের মতো। এখন আবার চলে গেলে আসবে কখন? ভাবি, কখন আসবো তা আমি জানি না। এটা কেমন কথা? আসলে ভাবি, আমি তো শহরে থাকি, আর ওখানে আমার সবকিছু। তুমি ভাইয়াকে নিয়ে আসিও। আমার বাসায় কয়েকটা দিন থেকে
শহরটা ঘুরে দেখতে পারবে। ঠিক আছে, নিয়ে যাব তোর ভাবিকে। এদের কাহিনী তো এখানে শেষ। এবার চলুন চেয়ারম্যানের লোকেদের কাহিনী দেখে আসি। সন্ধ্যার দিকে পুলিশ আসে আকাশের বাড়িতে। বাড়িতে কে আছেন? বের হন, কথা আছে। কি ব্যাপার, আপনি এখানে কেন? কে এসেছে বাবা? আরে ওসি সাহেব, আপনি এখানে কেন? গতকাল রাতে চেয়ারম্যান 2 জন লোককে কারা যেন মেরে ফেলেছে। ওদের মারা যাওয়ার সাথে আমাদের জিজ্ঞেস করার কারণটা কি? কারণ আছে বলে তো জিজ্ঞেস করা। কি কারণ বলুন? আমাদের সন্দেহ আপনাদের এই বাড়িতে আসা কোনো লোকেই এই কাজ করেছে। কি বলেন? কাল আমার বাসর রাত ছিল, সেই জন্য আমি কিছু জানি না। আর মেহমান তো তেমন একটা ছিল না। তাছাড়া চেয়ারম্যান লোক এখানে কেন আসবে? কি জন্য এসেছে তা নাই জানুন, ওদের কেউ মেরেছে, আমরা সেই জন্য জিজ্ঞেস করতে এসেছি। কি ব্যাপার আপনারা? তুই কে? আমি এই বাড়ির ছোট ছেলে। গতকাল রাতে তুই কোথায় ছিলি? ঘরেই ছিলাম। কেন, কি হয়েছে? চেয়ারম্যান তো আপনাকে সবই বলেছে। বলেছে তো, আমি তো ওনাকে সবই বলেছি। বলেছেন। চেয়ারম্যান দাবি ওনার লোকেরা এই বাড়িতে নেমে ওনাকে কল করেছিল, সেজন্য এটা বোঝা যায় ওরা এই বাড়িতে এসেছে। আকাশ, আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, চেয়ারম্যান লোকেরা নাকি গতকাল রাতে আমাদের বাড়িতে এসেছিল চাঁদা নেওয়ার জন্য, কিন্তু ওরা চাঁদা তো নেয়নি, উল্টো ওদের নাকি এখন লাশ পাওয়া গেছে। চেয়ারম্যান ধারণা এই খুনটা এই বাড়ির কেউ করেছে। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। বাড়িতে এমনিতে কোনো মেহমান নেই, তার উপর কে বা কি কারণে খুন করবে বলুন? সেটা জানার জন্য তো আমাদের এখানে আসা। চেয়ারম্যান লোকেরা চাঁদা তুলতে এসেছে, আপনি উল্টো যেখানে তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন সেটা না করে উল্টো এখন। আমার কি কাজ তা তোমাকে জানতে হবে না। তার মানে চেয়ারম্যান ভালোই পকেট গরম করেছে। ওই মুখ সামলে কথা বল। টাকা খাওয়ার সময় তো ঠিকই খেতে পারেন। যেখানে চেয়ারম্যানের লোকেরা চাঁদা তুলতে এসেছে সেখানে চেয়ারম্যান কোনো দোষী হলো না, দোষী হলাম আমরা। এটা কেমন বিচার? বেশি কথা বললে তোকে নিয়ে যাবো থানায়। থানায় নেওয়া কি এতই সহজ? তোকে চাইলে এখনই আমি থানায় নিয়ে যেতে পারি। আমার চিন্তা না করে ওদের ধরার চেষ্টা করুন। চেয়ারম্যানের তো এমনিতেই শত্রুর অভাব নেই, কেউ হয়তো সুযোগ পেয়ে ভোগে পাঠিয়ে দিয়েছে। আমার তো তোকে সন্দেহ হচ্ছে। তুই যেভাবে কথাবার্তা বলছিস, এরকম ভাবে কথা আজ পর্যন্ত কেউ আমার সাথে বলার সাহস পায়নি। পাবে কি করে? তারা তো আমার মতো করে এমপি মন্ত্রীদের চিনে না। যাক, গিয়ে এখন আসতে পারেন। ওরা তেমন একটা কথা না বাড়িয়ে চলে যায়। পরের দিন রাতে চেয়ারম্যান আকাশকে ওনার বাসায় ডেকে পাঠায়, তবে ভালোভাবে প্রস্তুতি নিয়ে যায় ওখানে। কেন ডেকেছেন? আমি ভালো করেই জানি আমার লোকদের মারার পিছনে তোর হাত আছে। বললাম না আমি জানি না। দেখ, ভালো হবে না। আমার এই রুমে 5 জন লোক আছে। 5 জন মিলে তোকে নয়তো মেরেই ফেলবে। আমাকে মারলে তো আপনি ফেঁসে যাবেন। কোনোভাবেই না। তোকে যে দেখেছি তা আমরা 5 জন ছাড়া অন্য কেউ জানে না। কিন্তু আমি যে এখানে এসেছি তা তো আমার পরিবার জানে। বলবো তুই আমার বাড়িতে আসলি না। তুই যে এসেছিস সেটার কোনো প্রমাণও নেই। তাহলে তোমাদের মূল বক্তব্য হচ্ছে আমাকে এখানে মেরে ফেলবে, তাই তো? একদম ঠিক ধরেছিস। যদি সত্যিটা বলে দিস তাহলে তোকে জেলে পাঠাবো আর তোর পরিবারের কোনো ক্ষতি করব না। যদি না বলি তাহলে? তাহলে তোর সাথে তোর পরিবারকে মেরে দিব। এমনটা করবেন না, আমি সব বলছি। এই তো ভালো ছেলে। এরপর সব বলতে থাকে। সেসব ঘটনা তো আপনারা জানেন, তাই নতুন করে আর আপনাদের জানালাম না। শুধু চেয়ারম্যানকে বললাম, কি আমার বন্ধু রফিকের মেয়ে তোর সাথে ছিল? ছিল। আর আমি এটাও জানি রফিক তোর চেয়ে খারাপ, ওর মেয়েও মোটামুটি মাফিয়া। তোরা বসে আছিস কেন? মেরে ফেলোকে, তারপর ওর পরিবারকে মারবো। কি করার, ওরা কিছু করার আগেই পিস্তল বের করে 4 জনের বুকে 4টে গুলি করে। তোর কাছে পিস্তল আসলো কি করে? আমাকে ছেড়ে দে। আমি কথা দিচ্ছি তোর পরিবারের কোনো ক্ষতি আমি করব না। সে সুযোগ আর হবে না। চেয়ারম্যানের কপালে গুলি করে, সেখানেই মারা যায়। তারপর সবার থেকে ওদের মোবাইল নেয়। রান্নাঘর থেকে গ্যাসের চুলা আর গ্যাস নিয়ে আসে। গ্যাস জ্বালিয়ে মোবাইলগুলো চুলার ওপরে রেখে দেয়। 3 মিনিট পরে 5টা মোবাইল পুড়ে ব্যাটারি বাস্ট হয়। এতে সিলিন্ডার ব্লাস্ট হয়ে পুরো রুমটা জ্বলে যায়। রাতেই পুলিশ আসে, কিন্তু কোনোভাবেই কিছু পেল না, কেননা 5 জনের বডি পুড়ে গেছে।
এইসব হলো কি করে? রাতে হঠাৎ শব্দ হলো, এরপর আমরা ছুটে আসি, কিন্তু পানি দিয়েও কেউই করতে পারেনি। ওনার বাসায় কেউ এসেছিল? কাউকে তো আসতে দেখিনি। 2 দিন আগে ওনার লোকেরা মারা গেল, এখন আবার উনি আর ওনার বন্ধুরা কি করতে পারে? ওই ছেলে তো এইগুলো পারবে না, তাহলে আর কে করবে? চেয়ারম্যানের মৃত্যুর খবর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 2 দিন পরে ভাইয়া, আমি এবার আসি। এখনই চলে যাবে? রেস্টুরেন্ট নয়তো লস হয়ে যাবে। ঠিক আছে, সাবধানে যাস। তুমি কিন্তু ভাবিকে নিয়ে অবশ্যই আসবে, আর বাবা মা যদি আসতে চায় ওনাদের নিয়ে আসিও। আরে এই বয়সে আমরা আর এসে কি করব? ওরাই বরং ঘুরে আসুক। ঠিক আছে মা, বাবা চলি তাহলে। সাবধানে যাস, পারলে আমাদের দুজনকে ক্ষমা করে দিস। এভাবে বলো না, তখন যদি তোমরা টাকা দিতে তাহলে আমি এখন যা তা হয়তো হতে পারতাম না। আচ্ছা, সাবধানে যা। বের হয়ে চলে আসে শহরে। রেস্টুরেন্টে এসে দেখে ইরা বসে আছে। এখানে কেন? টাকা দিতে এসেছি। কিসের টাকা? খাওয়ার টাকা। টাকা তো আগেই দিয়েছেন। আচ্ছা, ভালো কথা। পরে কি হলো? কোথায় কি হলো? ওদের যে মেরে ফেলেছো, পরে আর কোনো সমস্যা হয়নি তো? হয়েছে তো, পুলিশ থেকে শুরু করে সবাই সবটা বলতে থাকে। আমি বাবার কাছে শুনেছি চেয়ারম্যান মারা গেছে। ওনার এমনিতে অনেক শত্রু, যে কেউ মেরে ফেলতেই পারে। এটা অবশ্য ঠিক। এবার খাবার দে। তো বলুন কি কি খাবেন? তুই ছাড়া এখানে অন্য কোনো ওয়েটার কি নেই? এখানে আমি মালিক, আবার আমি ওয়েটার। ঠিক আছে, খাবার অর্ডার নে। খাবার অর্ডার নিয়ে সেগুলো ইরাকে দিয়ে বেরিয়ে পড়ে। পরের দিন ইরা, কোথায় তুই? হ্যাঁ বাবা, বলো। আচ্ছা, আমি তোর বিয়ে দেবো ভাবছি। তুমি যখন ভেবেছো আমি শিওর, তুমি ছেলেও ঠিক করে রেখেছো। তুই কি করে বুঝলি? আমি তো তোমার মেয়ে, সেজন্য বুঝতে পারি তুমি কি চাও। তাহলে কাল ওই ছেলের সাথে দেখা করে দেখি। ঠিক আছে আপু, কিন্তু ওই ছেলেকে আমি চিনবো কি করে? ওর ছবি আমি তোকে পাঠিয়ে দিব। ঠিক আছে। এদিকে রাতের বেলায় ডন ওর লোকেদের সাথে বসে আছে। বস, এখন কি করবেন ভাবছেন? যে করে হোক ওই ছেলেকে তো খুঁজে বের করে মেরে ফেলতে হবে। কিন্তু বস, ওর কোনো কিছুই জানি না। না জানলেও খুঁজে বের কর। চেষ্টা তো করেই যাচ্ছি, কিন্তু কোনোভাবেই তো পাচ্ছি না। ওর জন্য আমি কোনোভাবেই মাল আমদানি করতে পারছি না। বস, ও আমাদের কথা জানে কিভাবে? আমার তো মনে হয় ওর কোনো লোক আমাদের এখানে আছে। কিন্তু আমাদের লোকজনই তো মাত্র 30 জন, এদের মধ্যে এখন বুঝবো কি করে কে এটার সাথে জড়িত? ওটাই তো জানি না। কবে যে খুঁজে পাবো? ওই রাতে আকাশও ওর লোকেদের সাথে কথা বলতে থাকে। ডনের ওখান থেকে আর কোনো তথ্য কি পেলে? না ভাই, তবে ওরা অস্ত্র তো আনছে না। তবে একটা তথ্য পেয়েছি আমরা। কি তথ্য? ওদের লোকেরা আমাদের খুঁজছে। যত ইচ্ছে খোঁজার চেষ্টা করুক, বললেই কি খোঁজ পাবে নাকি? তা আমাদের এখন কি কাজ? রফিক চৌধুরী আস্তানায় এবার আমরা অ্যাটাক করব। লোকটাকে জানে মেরে দিই। এত তাড়াতাড়ি ওদের মারা যাবে না। ঠিক আছে বস। পরের দিন সকালবেলায় ইরা একটা পার্কে আসে। ওখানে এসে অপেক্ষা করতে থাকে। তখন 5 জন লোক নিয়ে একটা ছেলে আসে। হাই, আমি ঈশান। আর তুমি? আমি যেই হই তা তোকে কেন বলবো? আর তুই কে? তোমার বাবা আমার সাথেই তোমার বিয়ে ঠিক করেছে। ও আচ্ছা, তো এরা কারা? আপনার বন্ধু? আরে না, ওরা তো আমার লোক। আপনার লোক মানে? দেখো, তোমার বাবা যেমন একজন মাফিয়া, তেমনি আমার বাবাও একজন মাফিয়া। আমি তোমার বাবার থেকে যতটুকু শুনেছি, তুমি নিজেও একজন লেডি মাফিয়া। এতে আমরা দুজনের একত্রিত হলে আমাদের 4 জনই ভালো হবে। কিন্তু আমি তো কোনো মাফিয়াকে বিয়ে করব না। কেন? বিয়ে করতে সমস্যা কি? আমার বাবার কারণে আমার মা মারা গেছে, সেটা আমিও যে আপনার কারণে মারা যাব না তার কি কোনো গ্যারান্টি আছে? এইসব কি ইরা? তুমি এইসবে বিশ্বাস করো এখনো? বলা তো যায় না। তুমি থাকবে বাড়িতে, তোমার উপরে তো কোনো কিছুই হবে না। সরি, আমার মাফিয়া পছন্দ না, আপনি আসতে পারেন। এই বলে ইরা উঠে চলে যেতে থাকে। তখন ঈশান এসে ইরার হাত ধরে ফেলে। এতে ইরা একটা থাপ্পড়ও দেয়।
তোমার সাহস হয় কি করে আমাকে থাপ্পড় দেয়ার? বেশি কথা বললে থাপ্পড় আরো দিব, বুঝতে পেরেছিস? ইরা, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করনি। কোনটা ঠিক আর কোনটা ভুল তো তোমার কাছ থেকে আমি শিখতে পারবো না। আমি কিন্তু তোমার বাবাকে জানাবো। তো জানাও, আমার কি। আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? ইরা আমাকে থাপ্পড় দিয়েছে। ও কেন তোমাকে থাপ্পড় দিবে? তুমি কি ওকে কিছু বলেছো? ও আমাকে বিয়ে করতে পারবে না, আমি মাফিয়া বলে। কি? ওর কাছে দাও তো ফোন। কথা বলো তোমার বাবার সাথে। আমি কোনো কথাই বলবো না। এদিকে ফোনে তো রফিক চৌধুরী বলেই যাচ্ছে, সেজন্য ইরা কথা বলতে থাকে। ইরা, এসব আমি কি শুনছি? যা শুনেছো ঠিকই শুনেছো, আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে সমস্যা কি তোর? অনেক সমস্যা আছে। তোর কি সমস্যা তা আমি শুনতেই চাই না। ওকেই তোর বিয়ে করতে হবে, এটাই আমার শেষ কথা। বললেই হলো নাকি? ফোনটা ওর কাছে দে। এই নিন, কথা বলুন। জি আঙ্কেল, বলুন। ঈশান, তুমি কোনো চিন্তা করো না। ও তো ছোট মানুষ, বুঝতেই পারছো তুমি। জি আঙ্কেল, বুঝতে পেরেছি। কল কেটে দিয়ে ঈশান্ত চলে যায়। ইরা রেগে চলে আসে আকাশের রেস্টুরেন্টে। ওই খাবার নিয়ে আয়। জি বলুন, কি কি খাবেন? যা যা আছে সব নিয়ে আয়। এত খাবার খাবেন কিভাবে? যেইভাবে ইচ্ছে হয় সেইভাবে খাবো, তাতে তোর কি? তুই রান্না দরকার নিয়ে আয়। এ তো দেখি পুরো রেগে আছে। কোথায় কোন ঝামেলা করে এসেছে কে জানে। বিড়বিড় করা বন্ধ কর, নিয়ে আয় তো। ঠিক আছে, যাচ্ছি আমি। খাবার নিয়ে আসে, সেগুলো ইরা খেতে থাকে। অনেক খাবারই খেয়ে নেয়, তা দেখে বরাবর অবাকই হয়। এত খাবার এই ছোট পেটে জায়গা হলো কি করে? পেট ছোট হলে খাবার কম খায়, তা তোকে কে বললো? তাই বলে এত খাবার? বিল কত হয়েছে বল। 650 টাকা হয়েছে। এনে টাকা। বিল দিয়ে চলে আসে। কিছুক্ষণ পরে ইরা বাসায় এসে ওর একটা চাচাতো বোনকে দেখতে পায়। আরে তুই কখন এলি? এই তো 1 ঘন্টা হলো। এখন বল কি খাবি? একটু ঘুরতে পারলে ভালো লাগতো। আচ্ছা, আমি তোকে বিকালের পরে নিয়ে যাব। এখন আমি বাইরে থেকে এসেছি তো, দুপুরে বিশ্রাম করে তারপর না হয় যাই। ঠিক আছে। বিকালে ইরা ওর চাচাতো বোনকে নিয়ে বেরিয়ে পড়ে। ওইদিকে সন্ধ্যের পরে আবির, একটা কাজ আছে। জি ভাই বলুন। পূর্ব দিকে আমাদের একটা আস্তানা আছে, ওখানে 10 জন লোক আছে। তা তো আছে, এখন কি করতে হবে? ওদের এই টাকা আর এই অস্ত্রগুলো দেওয়ার ব্যবস্থা করো কাউকে দিয়ে। আচ্ছা, আমি বরং দিয়ে আসি। ফেরার সময়ে ওই রাস্তা হয়ে আসিও, দেখিও কোনো কিছু চোখে পড়ে কিনা। সমস্যা নেই, আমি দেখে নিব। আবির বেরিয়ে পড়ে, ওদের যা যা দেওয়ার কথা ছিল সবকিছু দিয়ে আসে। ফেরার সময়ে অনেক কিছুই লক্ষ্য করে, সেগুলো এসে আকাশকে জানায়। তাহলে আজ রাতেই আমরা হামলা করব। একটা দিন পরে করি। আজকে করাটা ভালো হবে, মালগুলো গাড়িতেই আছে, সহজে নিয়ে আসা যাবে। ঠিক আছে, আমি লোক রেডি করছি। এরাও বেরিয়ে পড়ে। এদিকে ইরা আর মেয়েটিও ঘোরাঘুরি শেষ করে বাসায় ফিরে আসে। তোদের বাড়িতে এত লোক কেন? ওদের সিকিউরিটির জন্য রাখা হয়েছে। ওই তোদের আবার সিকিউরিটিও লাগে নাকি? ও তুই বুঝবি না, এখন খেতে চল। ওরা খেতে যায়। কিছুক্ষণ পরে আকাশ আবিরকে নিয়ে কিবরিয়ার আস্তানায় আসে। ওদের কাছে কোনো অস্ত্র নেই, ওদের সাথে ঝামেলা না করেই অস্ত্রগুলো নিয়ে চলে আসাটাই ভালো হবে। ঠিক আছে, আমরা তাহলে ট্রাকগুলো নিজেদের আস্তানায় করে নিচ্ছি। ওরা ট্রাকে উঠে পড়ে। ট্রাক স্টার্ট হতেই কিবরিয়ার লোকেরা বুঝে যায়। দেখ তো ট্রাকে কে আছে। জি বস, দেখছি। লোকটা ট্রাকের ভিতরে অন্য লোকদের দেখে দৌড়ে এসে কিবরিয়াকে জানায়। সর্বনাশ হয়ে গেছে, এবার ওদের সাথে পেরে উঠবো কি করে? অস্ত্র তো মাত্র এসেছে। বস, এখন থেকে তো পালানো আপাতত। আগে নিজে বাঁচি, তারপর রফিক বসের কথা চিন্তা করব। জি বস, চলেন। ওরা তো পালিয়ে যায়। আবির ট্রাক নিয়ে ওদের একটা আস্তানায় আসে। ভাই, আপনি এখানে? এইগুলো তোদের কাছে রাখ। একটা কথা, এইগুলো বিক্রি করে দিব। কিন্তু সে ঘুরে ফিরে তো এইগুলো খারাপ মানুষের হাতেই পড়বে।
এইগুলো সব দেশের বাইরে বিক্রি হবে। তাহলে তো ভালোই। এখন এইগুলো সাবধানে রাখ। এই নিয়ে কোনো চিন্তা করবেন না, সব মাল দেখে রাখবো। ওকে, চলি তাহলে। চলে আসে ওখান থেকে। ওইদিকে কিবরিয়া রফিক চৌধুরীকে জানায় বিষয়টা। সে তো শুনেই রেগে যায় অনেক বেশি। তোরা কোথায় ছিল তখন? আমরা তো আস্তানায় ছিলাম। তাহলে হামলা কেন করলি না? কারণ ওদের কাছে বন্দুক ছিল। তোরা কি তখন আঙুল চুষছিলি? তোরা বন্দুক বের করে ওদের উপরে গুলি করতে পারিসনি? বস, এখনো তো বন্দুকগুলো বের করিনি। তা মালগুলো কোথায় এখন? ওইগুলো তো নিয়ে গেছি। কে নিয়ে গেছে? ওরা এসে নিয়ে গেছে। তোরা একটা অকর্মার ঢেকি। তোদের যাও একটা কাজ দিয়েছিস, সেটাও তোরা ফেল করেছিস। তো কি করব? ওদের হাতে বন্দুক ছিল। ওরা সে বন্দুক দিয়েই তো গুলিও করেছে। কোনোভাবে বেঁচে ফিরে এসেছি। তোরা মারা গেলে তো আরো ভালো হতো। এভাবে বলবেন না বস। চোখের সামনে থেকে সর এখন। তোরা কোনো কাজেরই না। তোদের সামনে থেকে সবকিছু নিয়ে গেল আর তোরা প্রাণ বাঁচিয়ে চলে এলি। বন্দুক না থাকলে কি করব? এখন সর এখান থেকে। ওরা তো চলে যায়। এদিকে আবির আকাশ বসে আছে। এবার কি করব? একবার ডনের ব্যাপারটা দেখতে হবে। কিরকম ব্যাপার? মেরে ফেলতে হবে। কি বলেন বস? ঠিকই বলেছি। ওকে বাঁচিয়ে রাখলেই এখন সব কিছু সমাধান হয়ে যাবে। তা তো হবে না। তাহলে ওকে মেরে ফেলাটাই ভালো হবে। ঠিক আছে, কালকেই মেরে দেব। সেটাই করো। পরের দিন আবির চলে যায় ডনকে মারতে। ওইদিকে আকাশ আস্তানায় বসে আছে। কিছু সময় পরে ইরা ওর চাচাতো বোনকে নিয়ে ঘুরতে বের হয়। চল ওইদিকে যাই। ঠিক আছে, চল। ওরা যেখানে যায় সেখানে ডন ছিল। আবিরও ওখানে আসে। এ কি, তোরা কারা? আমরা কেউ তা জেনে তোর কোনো কাজ নেই। তাহলে এখানে কেন এসেছিস তা আগে বল। তোকে মারতে। এই কয়েকজন লোক নিয়ে এসেছিস আমাকে মারতে? তোর জন্য তো এই কয়েকজন বেশি হয়ে যাচ্ছে। ডন কথাটা শুনে হাসতে যাবে তখনই ডনের কপাল বরাবর গুলি করে। ডনের লোক তো ভয়ে পালায়। ইরা ওখানে আসে। তোমরা কারা আর ওনাকে কেন মারছো? ওকে কেন মেরেছি তাকে তোকে বলতে হবে? উনি আমার পরিচিত। আমাদের বসের নির্দেশে ওকে মেরেছি। কে তোদের বস? একে উনি আমাদের বস। উনি তো সব মাফিয়ার বস। ঠিক বলেছেন। উনি কেন মারতে বলবে? এত প্রশ্নর উত্তর দিতে বাধ্য নয়। এই চলো তোমরা এখান থেকে। ওরা চলে যাওয়ার পরে ইরা ওর বাবাকে কল দিয়ে জানায় বিষয়টা। উনি সবটা শোনার পরে ওখানে ফিরে আসে। সবটা জিজ্ঞেস করে। ইরাও বলে, ডনের সাথে ওনার কি শত্রুতা থাকবে? বাবা, তা আমি নিজেও জানি না। একটা কিছু তো করতেই হবে আমাদের। বাবা, ওই ছেলেটা কি মেরে ফেলবো? যতটা সহজ ভেবেছিস ততটা কিন্তু সহজ না। ও কোনো সাধারণ ছেলে না যে ওকে এসে মেরে ফেলা যাবে। তাহলে এখন কি করব? দেখি কি করা যায়। আবির এসে আকাশকে জানায় বিষয়টা। বিকেলবেলায় আসিফ আর আরও এসেছে। তোমরা বাসায় হঠাৎ কল করলে তো আমি নিজেই চলে আসতাম। আরে সমস্যা নেই, তাছাড়া আমি তো তোর বাসা চিনি, সেই জন্য চলে আসলাম সরাসরি। ভালো করেছো। কেউ কিছু বলেনি তো? না, কেউ কিছু বলেনি। তুই ফ্রেশ হয়ে আয়, তোর ভাবি রান্নাঘরে। ওপরে এসে ফ্রেশ হয়ে নিচে নামে। তারপর দুই ভাই অনেকক্ষণ ধরে গল্প করতে থাকে। কিছুক্ষণের ভিতরে রান্না হয়ে যায়। তারপর খাবার খেতে নাই। তোমরা তাহলে বের হয়ে ঘুরে আসো। আমি তো ঢাকা শহরের কোনো কিছুই চিনি না। আমি নিজেই তো চিনি না। আচ্ছা, আমি তোমাদের নিয়ে যাব, তোমরা রেডি হয়ে নাও। আরও চলে যায় রেডি হতে। ততক্ষণে আকাশও সব কিছু অ্যারেঞ্জ করে ফেলে। একটু পরে বের হয় ওরা। তখন, বাবা, এখন কি করবা? ঈশানের সাথে কথা বলতে হবে। ওই ছেলের সাথেই কেন? ডনকে যে মেরেছে তার খোঁজ নিতে। জনকে তো যারা মেরেছে তার লোকেদের তুমি চিনো, এবং কি তার জন্য কি তুমি সবকিছু করতে পারছো? কিন্তু ওকে তো দেখিনি সরাসরি। যখনই মিটিং হয় মাস্ক পরে আসে। ওর সঙ্গে পাঙ্গা নেওয়াটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? আমাদের লোকদের কি কারণে মেরেছে এটা তো আমাকে জানতে হবে। কিন্তু ওনাকে প্রশ্ন করলেই তো উনি উল্টো রেগে যাবে। পরে যদি তোমার কোনো ক্ষতি করে বসে?
আচ্ছা, কয়েকটা দিন পরেই আবার একটা মিটিং হবে, সে মিটিংয়ে না হয় একবার বলে দেখব। ঠিক আছে আপু। ওইদিকে আকাশ ওর ভাই ভাবিকে ঢাকা শহরটা ঘুরে দেখায়। যতটুকু সময় পেয়েছে ততটুকু দেখাতে থাকে। কালকে আবার বের হব। ঠিক আছে। সকালবেলায় আবিরকে কল দেয়। জি ভাই বলেন। আমি কয়েকটা দিন রেস্টুরেন্টে আসবো না, তুমি ওই দিকটা সামলে রেখো। এই নিয়ে কোনো চিন্তা করবেন না। রফিকের দিক থেকে কোনো খবর কি এসেছে? ওদের এত সাহস হবে না আমাদের প্রশ্ন করার, কিন্তু কিন্তু কি বলো? ঈশান জিজ্ঞেস করেছিল। তা তুমি কি বলেছো ওদের? আমি তো বলেছি যা কিছু হয়ে যাক এই নিয়ে যেন কোনো কথা ওরা না বলে, এতে কিছুটা চুপ হয়ে যায়। সেটাই ভালো করেছো। যদি বেশি ফটর ফটর করে তাহলে ওকেও মেরে ফেলবে। এভাবে নিজেদের লোকেদের মারলে তো আমাদেরই ক্ষতি। ওরা তো আমাদের আশা করে বসে থাকবে না, বিষয়টা তো বুঝতে হবে তোমাকে। যদি ওরা একত্রিত হয়ে যায়? ওরা 3 জন একত্রিত হবে, কিন্তু বাকিরা তো আমার কাছে আছে। সেটা তো জানি। এত ভয় পেলে চলবে না, সেই জন্য নিজেকে ঠিক রাখো। দেখবো তেমন কিছুই হবে না। ঠিক আছে বস। পরের দিন আবারও ওদের নিয়ে ঘুরতে থাকে। তখন ইরার সাথে দেখা হয় একটা পার্কে। আরে আরো, তুই এখানে? আমি তো এসেছি ঘুরতে, তা তুই এখানে কেন শুনি? আমি তো ঘোরার জন্য এসেছি, তা ভাইয়াও দেখি আছে। সাথে কিন্তু আমিও আছি। হাপটার মতো একটা বদের হাড্ডি যে সাথে থাকবেন সেটা আমি জানি। তাও ভালো, সহজে নষ্ট হবে না, নাই সহজে ভাঙবে। কিসের কথা বলছেন? হাড্ডির কথা। শুনেছি কুকুরের হাড্ডি পছন্দ করে। সে কুকুরের কিন্তু মাংসও থাকে শরীরে। কি? আমি কুকুর? একটা লেজ হলে সব দিক দিয়ে পারফেক্ট হয়ে যেত। আপু তুমি কিছু বলবা ওকে? আকাশ থাক না, ও নয়তো কান্না করে দিবে। ও কি পিচ্ছি নাকি যে কান্না করে দিবে? দেখো আপু আমাকে পিচ্ছি বলতেছে। ওই রকমই ধরে নাও না ইরা, কান্না করতে হবে না। মাগো মা কি অ্যাক্টিং করতে পারে। আচ্ছা চলো ওইদিকে যাই। ওদের নিয়ে ঘুরতে থাকে কিছু কিছু জায়গায়। তখন আচ্ছা ইরা, তুই এখানে কেন? তাছাড়া তুই বিয়ে করবি কবে? আরে বলিস না, বাবা দেখেও ওনার পেশার মতো ছেলে, যা আমার মোটেও পছন্দ না। কিন্তু আঙ্কেল তো বিজনেস করে, তাহলে করতে সমস্যা কোথায়? সমস্যা তো ওইখানেই। আচ্ছা এই বিষয় বাদ দে, তুই কোথায় উঠেছিস? আমার দেবরের বাড়িতে। সময় করে আমাদের বাড়িতেও একদিন আসিস। ঠিক আছে আসবো। আমি তাহলে যাই এখন। আচ্ছা সাবধানে যাস। ইরা চলে যায় ওর বাসায়। কিছু সময় পরে আকাশও সবাইকে নিয়ে রওনা দেয়। বাসায় আসার পরে কি জন্য ডেকেছ? তোকে একবার কিবরিয়ার সাথে যেতে হবে। আমি কেন যাব? আমি অন্য জায়গায় যাব, সেজন্য তোকেই যেতে হবে। ঠিক আছে, কিন্তু ওখানে কোনো ঝামেলা হবে না তো? এতটা ঝামেলা হবে না, যদিও হয় তুই তো আসিস, পিস্তল থেকে বন্দুক সবই তো চালাতে পারিস। সেটা তো পারি। আচ্ছা দেখি নাকি কি হয়। বেরিয়ে পড়ে কিবরিয়ার সাথে। আকাশও বাসায় আসার পরে আবির কল দিয়ে বলে সবকিছু। আচ্ছা আমি আসছি, তোমরা বাকিটা রেডি করো। ঠিক আছে। কিছুক্ষণ পরে যে যার মতো করে বেরিয়ে পড়ে। ইরা কিবরিয়ার আস্তানায় বসে কথা বলতে থাকে। ততক্ষণে বাইরে গুলির আওয়াজ শুনতে পায়। বাইরে এত আওয়াজ কিসের? আমি কি করে বলবো? কারা হামলা করেছে? বস বস, আমাদের উপর হামলা হয়েছে। তোরা দাঁড়িয়ে আছিস কেন? জলদি চল। ওরা দুই পক্ষ মিলে গুলি করতে থাকে। তখন আকাশ ইরাকে দেখতে পায়। ও এখানে কেন? কার কথা বলছেন? ওই ইরার কথা। আপনি কি ওকে চিনেন? চিনি তো। একটা কাজ করো, তোমরা এই দিকটা দেখো, আমি ওকে সরিয়ে নিচ্ছি। কিন্তু কিভাবে? তোমরা তোমাদের মতো করে চালিয়ে যাও, আমি দেখছি বাকি বিষয়টা। এরা হামলা করতে থাকে। আকাশ ওর পোশাক চেঞ্জ করে ইরার কাছাকাছি চলে আসে। এসে ওকে ইশারা দেয়। ইরা, এই ইরা, ইরা তুমি এখানে কেন? এই দিকে আসো। আঙ্কেল আপনি এই দিকটা দেখেন, আমি ওই দিকটা দেখছি।
সাবধানে থেকো ইরা, ওরা কিন্তু অনেক সাংঘাতিক। চিন্তা করবেন না আঙ্কেল, আমি ওই দিকটা দেখি। পেছনের দিকটা ঘুরে আকাশের কাছে আসে। ওই, তুই এখানে কেন? এখান দিয়ে যাচ্ছিলাম, গুলির শব্দ শুনে আসলাম দেখার জন্য। তুই কি পাগল? এখানে আসার জন্য কি পাগল হতে হয়? ওরে আল্লাহ, গুলির শব্দ শুনে মানুষ দূরে পালিয়ে যায়, আর তুই একজন কিনা দেখতে এসেছিস। রেগে যাচ্ছ কেন? কিন্তু তোমার হাতে বন্দুক কেন? তোকে জানতে হবে না, তাড়াতাড়ি করে এখান থেকে যা। আমি না হয় গেলাম, কিন্তু তুমি? ওদের মেরে তারপর যাবো এখান থেকে। ওদের সাথে কোনোভাবেই পারবে না, চলো এখান থেকে। আমি চলে গেলে ওনার কি হবে? ওনার কথা চিন্তা করলে তোমাকেই তো মরতে হবে। দেখছো না ওরা অনেকে মারা গেছে। তাই বলে কি আমি পালিয়ে যাব? সে কি তোমার আত্মীয় হয় নাকি যে তাকে বাঁচানোর জন্য তুমি তোমার জীবনটা দিয়ে দিবে? সেই রকম কিছু তো হয় না। তাহলে কোনো দরকার নেই তার জন্য নিজের জীবনটা দেওয়ার। আর তো 3-4 জন বেঁচে আছে, তাহলে কি এখান থেকে চলে যাব? কথা কম বলে আগে এখান থেকে চলো তো। বেরিয়ে পড়ে ওখান থেকে। কিছুটা দূরে যাওয়ার পরে কিবরিয়ার থেকে শুরু করে সবাইকে মেরে ফেলে। কাজ তো শেষ, এখান থেকে যা কিছু পাওয়া যায় তা কিছু নিয়ে চলো। ওরা যত অস্ত্র থেকে শুরু করে যা কিছু পেয়েছে সব নিয়ে নেয়। ইরা আকাশের সাথে অনেকটা দূরে সরে আসে। তুমি আমাকে বাঁচালে, কিন্তু তুমি এখানে কি করে এনে সেটাই তো বুঝতে পারছি না। যাচ্ছিলাম এখান থেকে, তখন না সবকিছু বলেছি? ভুলেই গিয়েছিলাম আমি, কিন্তু এখন কি করব? এখান থেকে তোমাকে তোমার বাসায় দিয়ে আসতে হবে। আমি একা যেতে পারবো। পথেই বিপদের কথা তো বলা যায় না। তাছাড়া একটা কথা তো রয়ে গেছে, তুমি এখানে কেন, তাও ওই খারাপ লোকদের মধ্যে? আমার বাবা একজন মাফিয়া, আর ওনারা আমার বাবার হয়েই কাজ করে। তাহলে সমস্যা কি? আগে নিজেকে তো বাঁচতে হবে। সবটা বাদ দিলাম, এখন এখান থেকে পালাতে হবে, নয়তো পরে সমস্যা হয়ে যাবে। অনেকটা জোর করে ইরাকে ওর বাসায় পৌঁছে দেয়, সাথে ওদের বাসাটাও চিনে রাখে। ইরা যখন বাসায় পৌঁছেই তখন ইরা, কে ছিল ছেলেটি? ও আমার ফ্রেন্ড হয়, রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করে। তুই একটা ওয়েটারের সাথে বন্ধুত্ব কেন করতে গেলি? ওয়েটার হলেও ছেলেটা ভালো, তোমাকে তো বলতে ভুলে গেছি। বল কি কথা। কিবরিয়া আমার কোনো কলই রিসিভ করছে না। মনে হয় এতক্ষণে উনি মারা গিয়েছে। মারা গিয়েছে মানে? কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? আসলে আব্বু, ওনার উপর কারা যেন হামলা করেছে। তোর কিছু হয়নি তো? আর কিবরিয়ার কি খবর? ওইখানে থাকা সবাই তো এতক্ষণে মারা গেছে, আমি কোনোভাবে বেঁচে ফিরতে পেরেছি। কারা ছিল ওখানে? তুই কি কোনো কিছু জানিস এই সম্পর্কে? সবার মধ্যে 2 জন তো মাস্ক পরে এসেছে। বুঝতে পেরেছি আমি কে হতে পারে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না? উনি যাদেরই মারে তারা সবাই তো আমারই লোক। আমার তো ভয় হচ্ছে সে কোন দিন আর তোমাকে মেরে বসে। এই নিয়ে তাহলে কথা বলে দেখতে হবে। কার সাথে কথা বলবা? আমাদের মেইন বসের সাথে। কিন্তু কি সে আব্বু? সে হচ্ছে একে, তার সাথে কথা বলেই একটা বিহিত করতেই হবে। তাহলে আর দেরি করো না, তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বলো? তুই কোনো চিন্তা করিস না, আমি সবটা সামলে নিব। ঠিক আছে, তাড়াতাড়ি করো। ইরা রুমে যায়। তখন রফিক চৌধুরী আবিরকে কল দিয়ে বিষয়টা জানায়। আচ্ছা, সময় বের করে জানাবো। এটা একটু তাড়াতাড়ি দেখবেন, বুঝতেই তো পারছেন আমার লোকদের একে একে মারা যেতে হয়। আচ্ছা, আমি ভাইয়ের সাথে কথা বলে দেখি উনি কি বলে। কবে আপনাদের তারিখ দিবে তা উনি বলতে পারবে। ঠিক আছে, তাই হবে। আবির এসে আকাশকে বিষয়টা জানায়। ও তো সব জানে। ওরা আমার সাহায্য কেন চাচ্ছে? কি বলিস? তুই সবার বড় বস, তুই না বললে আর কে বলবে বল? এটা অবশ্য ঠিক বলেছিস। আচ্ছা, আমার ভাই আপাতত আমার বাসায়, উনি না যাওয়া পর্যন্ত আমি ওইসব বিষয় নিয়ে ভাবব না। তাহলে ওদের কবে জানাবো? আপাতত বলে দাও, আমি 2 দিন পরে ডেট দিব। ভাইয়া যেদিন যেতে চাইবে সেদিনই ওদের জানাবো। ঠিক আছে ভাই। পরের দিন আবারও আসিফ আরুকে নিয়ে বের হয়। কিছুটা সময়ের পরে ওরা ঘুরতে থাকে। তখন আকাশ, ওই দিকে কি আছে? কোন দিকে? ওই যে পুকুরের ওই পারে। চলুন, নিজ চোখে দেখে নিবেন। ওদের নিয়ে পুকুরের পাড়ে আসে। পুকুরের এই পাশ থেকে ঝর্ণা দেখা যায়। ঝর্ণা দেখে ওর ভাবি তো অনেক খুশি হয়ে যায়।
এত সুন্দর ঝর্ণা। এর আগে কি কখনো ঝর্ণা দেখোনি? না তো, আমি তো বাসা থেকে বের হয়ে কোথাও যাওয়ার সুযোগও হতো না। কেন, কি হয়েছিল তখন? মা বাবা বলতো বিয়ের আগে এত ঘোরাঘুরি ভালো না, বিয়ের পরে জামাই নিয়ে যত ইচ্ছে ঘোরার জন্য। আমি তো সেটাই করলাম। তা তো দেখছি। তা আকাশ, জি ভাবি বলেন। তুমি কখন বিয়ে করবে? বয়স তো কম হলো না। ভাবি মাত্র আমার 27 বছর শেষ হলো। তাছাড়া আমাকে বিয়ে করবে কোন মেয়ে? সামান্য একটা রেস্টুরেন্ট চালাই আমি। তোমার এই বাড়িটা দেখে কেউ কি বিশ্বাস করবে বলো? আচ্ছা থাক গিয়ে সেসব কথা। না, কেন থাকবে? আসিফ, তুমি আকাশের জন্য মেয়ে দেখো। কিন্তু শহরের মেয়ে দেখবো নাকি গ্রামের? ও যেহেতু শহরে থাকে, তখন শহরের মেয়ে বিয়ে করে ওকে এখানেই রাখবে। তুমি কি বলো? শহরের মেয়ে বিয়ে করি আর গ্রামের মেয়ে বিয়ে করি, বিষয়টা ওটা না। বিষয়টা হচ্ছে আমার বিয়ের সময়ে তোমরাও এই বাড়িতে চলে আসবে পুরোপুরিভাবে। কিন্তু গ্রামের বাড়িটা। ওটা যেভাবে আছে সেভাবে থাকুক। যখন বেড়াতে যাব তখন বাড়িতে থাকব। আমার বিয়ের সময়ে তোমাদের নিয়ে আসবো পুরোপুরিভাবে। বাবা মার সাথে কি কথা বলেছিস? এখনো বিয়ের কথাই হয়নি, তাহলে বলবো কি করে? আচ্ছা, আমি বাড়িতে ফিরে বাবা মার সাথে কথা বলে তোর জন্য আমি মেয়ে খুঁজে দেখি। আচ্ছা, আমার চাচাতো বোন ইরাকে ওর জন্য দেখি। মেয়ে তো খারাপ না। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? ওর বাবা একটু গুন্ডা টাইপের। ওই একটু একটু থাকে। আচ্ছা, তাহলে কাল ইরার বাসায় যাব। তুমি কি চেনো? ঠিকানা আমাকে বলেছে, আকাশ না হয় দিয়ে আসবে। ঠিক আছে, যা ভালো মনে করো। পরের দিন আরু আর আসিফকে ইরাদের বাসায় দিয়ে আসে। ওদের দিয়ে আকাশ রেস্টুরেন্টে আসে। তখন ওখানে পুলিশকে দেখতে পাই। এখানে কেন আপনারা? তোর এই রেস্টুরেন্ট তল্লাশি করতে এসেছি। এখানে খারাপভাবে কোনো তরকারি রান্না করা হয় না, একদম যা পাবেন পুরোটাই ফ্রেশ। সেটা তো দেখার পরে বুঝতে পারবো। ওরা নিজেদের মতো করে দেখতে থাকে, কিন্তু কোনো কিছুই পায়নি, কেননা সব কিছুই তারা গোপনভাবে রেখেছে, যা আপনারা জানেন। অনেকক্ষণ পরে কিছুই তো পেলাম না। আমি তো আগেই বলেছিলাম কোনো কিছু নেই। তাহলে কি আমাদের ভুল তথ্য দেওয়া হয়েছিল? ওই রকমই হবে হয়তো, কিন্তু একটা কথা, আপনারা তো মনে হচ্ছে খাবারের তুলনায় অন্য কিছু খুঁজছিলেন। অন্য কিছু বলতে? আমি কি করে বলবো? যখন জানিস না তখন চুপ করে থাক, বুঝলি? চুপ করে আছে, কেননা এই অফিসারকে রাতে দেখে নেবে, সেই জন্য ওকে এখন কিছুই বলছে না। এইদিকে ইরার সাথে আরু আর আসিফ কথা বলতে থাকে। আচ্ছা ইরা, আকাশকে তোর কেমন লাগে? ভালোই তো লাগে, দেখতেও খারাপ না, আবার সাহসও আছে, কিন্তু হঠাৎ এই প্রশ্ন? আমি বলছিলাম কি। কি বলছিলে আরু? আসসালামু আলাইকুম জেঠু। ওয়ালাইকুম আসসালাম। এখন বলো কি বলছিলে? আমার দেবরের জন্য ইরাকে চেয়েছিলাম। কে তোমার দেবর? আমি আকাশের কথা বলছি। এই ছেলেটাই তো, যে রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করে? জেঠু, ওটা ওরই রেস্টুরেন্ট। আমি তো ওকে অনেকবার দেখেছি খাবার দিতে লোকজনকে। ওর রেস্টুরেন্ট হয়তো লোকজন কম বলে ও নিজেই কাজ করে। এখন ওর সাথে ইরার বিয়ে দিতে চাইছো? হ্যাঁ জেঠু। কিন্তু তুই তো জানিস আমাদের সম্পর্কে। এই নিয়ে সমস্যা হবে না। তাহলে ওই ছেলেকে আমাদের বাসায় নিয়ে আসিস, তারপর না হয় এই নিয়ে কথা বলবো। আমি তাহলে উপরে গেলাম। ইরার বাবা উপরে চলে যায়। ইরা তো অনেক খুশি হয়ে যায়। বাহ, তুই তো দেখি অনেক আগে থেকেই রাজি। তুমি বিয়ের কথা না বলে আমি তোর দেবরকে পটিয়ে হলেও বিয়ে করতাম। আর আজ রাতে আমাদের সাথে থেকে যা। আমি তাহলে আকাশকে জানিয়ে দিই। আসিফ কল দিয়ে জানিয়ে দেয়। ওইদিকে রাতের বেলায় আকাশ আবিরকে নিয়ে থানায় আসে, তাও আরও কিছু লোক নিয়ে। ওই তোমরা কারা আর এখানে আসলে কি করে? কিভাবে এসেছিস সেটা তো না জানলেও চলবে।
এটা তো থানা, এখানে অস্ত্র নিয়ে তো কোনোভাবেই আসা সম্ভব না। দেখ, তোর সাথে এইসব নিয়ে আলোচনা করতে আসিনি, এসেছি একটা কথা বলার জন্য। জি বলুন। তোর পিছনে কে আছে? কথা? আমার পিছনে তো কেউই নেই। মিথ্যা বললে এখানেই তোকে মেরে ফেলবো। সত্যি বলছি, আমার পিছনে কেউ নেই। এই দেখুন, চেয়ারের পিছনে কেউ নেই। আরে শালা, তুই কি আমাকে পাগল ভেবেছিস? আমি তোর পিছনে কথা জানতে চাইনি, জানতে চেয়েছি। আচ্ছা বাদ দে, এখন এটা বল, তুই কার হয়ে কাজ করিস, মানে কোন মাফিয়ার হয়ে? আমি কোনো মাফিয়ার দলকে চিনি না, নাই আমার তাদের সাথে কোনো যোগাযোগ আছে। ভাই, ওকে কি করা যায় বলেন তো? মেরে ফেলা, এছাড়া তো আর কোনো কিছু করার নেই। ঠিক আছে ভাই। পিস্তল মাথায় ধরে। পুলিশ অফিসার ভয়ে অনেক কিছুই বলে, তাও আকাশের ইশারায় ওকে মেরে ফেলা হয়। চলো এবার। জি ভাই, চলুন। ওরা বের হতে যাবে তখনই রফিক চৌধুরী কোথা থেকে যেন এসে পড়ে। আকাশকে দেখেই চিনতে পারে, কারণ ওর মুখে মাস্ক পরা থাকে সেই জন্য। বস, আপনি এখানে? আপনি এখানে কেন? আমি তো এসেছি এমনিতেই। আবির, চলো এখন। এরা বের হওয়ার পরেই রফিক চৌধুরী ভেতরে এসে পুলিশ অফিসারকে মৃত অবস্থায় পায়, কিন্তু এটা দেখে বুঝতে বাকি রইল না একে নিজেই যে মেরেছে। সেজন্য কোনো কিছু না বলেই বের হয়ে আসে আস্তানায়। কি রে রফিক, তুই হঠাৎ করে কি মনে করে? আপনার কাছে এসেছি আমি একটা সাহায্যের জন্য। কি রকম সাহায্য? একে মারতে হবে। কি? ও কি সাধারণ কোনো মাফিয়া নাকি যে বললেই ওকে মারা সম্ভব? আমি এত কিছু জানি না, ওকে মেরে ফেলেন আপনি। ওকে যে মারবো, ওর কোনো ছবি তো কেউ কখনো দেখিনি, নাই ও কোথায় থাকে, কি করে, এগুলো কিছুই জানি না। শুধু যখন ও মিটিংয়ে ডাকে তখন ওর লোকদের দিয়ে পুরো জায়গাটা ও সিল করে রাখে। কিন্তু ওকে যে মারতেই হবে যে কোনোভাবেই। চেষ্টা করে দেখতে হবে। দেখুন ভাই, ও আমার লোকদের এক এক করে সবাইকে মারতে থাকে, কোনো কারণ ছাড়াই। ও সবাইকে মারতে থাকে। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি ওর সাথে একবার কথা বলে দেখবো কি? কথা বললে তো ও সব কিছু বুঝে যাবে। কিন্তু সরাসরি ও তো ওকে মারা সম্ভব না। সেজন্য তো বলেছি, বড় দেখে একটা প্ল্যান করতে হবে। আচ্ছা, আমি বিষয়টা দেখছি। ওরা তো নিজেদের ভেতরে দেখতে থাকে। 2 দিন পরে এবার চলো আমরা ফিরে যাই। কোথায় যাব? গ্রামে চলে যাব, শহরে আর ভালো লাগছে না। কিন্তু আকাশের বিয়ের সময় তো থাকতে হবে এখানে, এরপর বাকি দিনগুলো। সেটা তখন দেখা যাবে। তুমি আকাশকে বলো আমাদের যাওয়ার ব্যবস্থা করতে। তাইরার কথা কি বাবা মাকে জানাবো? তুমি একবার বলে দেখিও, তারপর বাকিটা আমি শুরু করব। ঠিক আছে, তাই হবে। আকাশকে বলে আকাশ ওদের যাওয়ার ব্যবস্থা করে দেয়। পরের দিন আপনার ভাই ভাবি তো চলে গেল। রফিক চৌধুরী তো আমাকে মারার প্ল্যান করছে। তাহলে কি রফিককে মেরে ফেলবো? এখন মারার দরকার নেই। আপনাকে মারতে চাইছে আর আপনি বলছেন মারবেন না? এই জন্য বলেছি, কারণ আগে আমার বিয়েটা হয়ে যেতে দাও। আপনার বিয়ের জন্য ওকে বাঁচিয়ে রাখার প্রয়োজন কি? ওনার মেয়েকেই তো বিয়ে করব আমি, সেজন্য বাঁচিয়ে রাখতে তো হবেই। কিন্তু পরবর্তীতে যদি আপনার স্ত্রী যদি জানতে পারে আপনি তার বাবাকে মেরেছেন, তাহলে কি হবে ভেবে দেখেছেন? ও জানতেও পারবে না, না জানার সুযোগ ও পাবে। তাও একবার ভেবে দেখা ভালো। দেখা যাবে আপনি ওনার বাবাকে মেরেছেন, যা সে জানতে পারলো আপনি একে, তখন তো আপনাকে ছেড়ে চলে যাবে। কিন্তু যদি ওর বাবাকে মেরে ফেলি তাহলে তো ও ভেঙে পড়বে। ভেঙে পড়েও আপনি তো আছেন, কয়েকদিন ওনাকে সান্ত্বনা দিবেন। উনি নিজের একাকিত্ব দূর করে দেখবে, আপনাকে এমনিতেই বিয়ে করে নেবে। তোমার কথাটা কিন্তু মোটেও মন্দ না। এক কথায় আমার আসল পরিচয় লুকিয়ে রাখতে হবে। তবে সেটা তাও কয়েকটা মাসের জন্য। যত খারাপ মানুষ আছে তাদের সবাইকে এক এক করে মেরে ফেলতে হবে। সবাই মারা হয়ে গেল, আমাদেরও কাজ শেষ। তারপর আমরা সব হাতিয়ার নষ্ট করে দেব। এরপর রেস্টুরেন্ট তো আছে, সেটা দিয়েই বাকি কাজ, সাথে আরও কিছু বিজনেস আমরা শুরু করব। তাহলে আগে বিয়ে করব নাকি ওর বাবাকে মারবো?
দেখেন, যদি বিয়ের আগে হয়ে যায় সম্ভাবনা বেশি থাকে, তাহলে বিয়ে করে ফেলবেন। আচ্ছা, ভাই ভাবি তো গ্রামে গেল, দেখি ওনারা কি জানায়। ওইদিকে আকাশের ভাই ভাবি গ্রামে এসে কথা বলতে থাকে। ওর পরিবারও রাজি হয়, সেজন্য ইরার বাবার সাথে কথা বলে ওনারা। দেখ আরু, ইরা কি গ্রামে থাকবে? জেঠু, গ্রামে তো আমরা ও থাকবো না। তাহলে কোথায় থাকবি? আমরা সবাই শহরে চলে আসব আকাশের বিয়ের পরে। কিন্তু ইরা ততদিন কি করবে? ইরা চাইলে আমাদের সাথে কয়েকটা দিন গ্রামে থাকবে। গ্রামে যা কিছু আছে সব আমরা এখানে গুছিয়ে নিব, তারপর আস্তে আস্তে তা শহরে পাঠিয়ে দিব। আচ্ছা, ইরা যদি রাজি থাকে আমি তাহলে তোকে কল দিয়ে জানাবো। তাহলে তোর শ্বশুরের সাথে কথা বলে না হয় বিয়ের দিন তারিখ ঠিক করব। আচ্ছা জেঠু। আরুর সাথে কথা শেষ করে ইরার সাথে কথা বলে। ইরারও যখন বিয়েতে আপত্তি নেই, সেজন্য উনি আকাশের পরিবারের সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে। তারপর, ওই কোথায় তুমি? রেস্টুরেন্টে কাজ করছি। তোমার পরিবার তোমাকে কিছু বলছে কি? আমাকে আবার কি বলবে? আমাদের বিয়ের তারিখ যে ঠিক করলো সে ব্যাপারে কিছু বলেনি? এখনো তো জানাইনি। তা তুমি জানো সব কিছু? বাবা তো আমার মত নিয়েই বিয়ের তারিখ ঠিক করলো, তবে এমন তারিখ ঠিক করে যেন আমার কোনো অসুবিধা না থাকে। এতে দুইজনেরই ভালো থাকতে পারবো, সাথে সবটা এনজয় করতে পারবো। আমার তো খুশি লাগতেছে। তাহলে তারিখটা বলো। জি না, তোমার পরিবার থেকে শুনে নিও। বলে কল কেটে দেয়। বেচারা আকাশ হ্যালো হ্যালো করেই যাচ্ছে, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। 2 দিন পরে আকাশকে ওর বিয়ের তারিখ জানানো হলো। তোমরা তাহলে চলে আসো শহরে। কালকেই আসবো আমরা, কিন্তু বিয়ের অনুষ্ঠান চেয়েছিলাম গ্রামে করার জন্য, কিন্তু তোর শ্বশুর চাইছে শহরে করতে। সমস্যা নেই, শহরে একবার করলাম, পরে যখন গ্রামে যাব তখন আরো একবার করে নিব অনুষ্ঠান। আচ্ছা ঠিক আছে। একটু পরে আবির আসে, এসে কিছু কথা বলতে থাকে। কথা শেষ হলেই, নতুন করে আবার কাউকে মারতে হবে? কি করব, ওকে যদি এখন না মারি তাহলে আপনার বিয়েতেও ঝামেলা করবে। ও কি করে আমার পরিচয় জানে? আরে 3 দিন আগে একটা লোক যে এসেছিল রেস্টুরেন্টে খাওয়ার জন্য, ওই লোকটা তো হুমকি দিল আপনাকে দেখে নেবে। লোকটাকে উপরে পাঠিয়ে দিতে। দিব কি দিব না এটা ভাবতে ভাবতে আর বলা হয়নি। তাহলে লোকজন রেডি করো, আজকে ওর খেলা শেষ করি। তার ঠিকানা কি? মন্ত্রীর ভাগনা হয় ওই ছেলে। তো কি হয়েছে, ওকে তো মরতেই হবে। তাহলে কি সরাসরি মন্ত্রীর বাসায় গিয়ে ওকে মারবো? তাও আজকেই। কিছুক্ষণ পর ওরা বেরিয়ে মন্ত্রীর বাসায় যায়। সেখানে মন্ত্রীর ভাগনা বসেছিল। আপনারা কারা? আমরা কে তা তোর জেনে কাজ নেই, তোকে এখন মারবো। মন্ত্রী ভাগনা কথাটা শোনার পরে, তোরা কোথায় কি বলছিস তা কি ভুলে গেছিস? কোথায় আছিস, কেন এসেছিস তা তোকে বলবো বলেই তো এসেছি, তোকে এখন মারবো। আমার মামা মন্ত্রী, সেটা কিন্তু ভুলে যাস না। তোর মামার সামনেই তোকে মেরে ফেলবো। আমার মামা কি চুপচাপ দেখবে? দেখবে। ওর হাত পা ধর। আবির হাত ধরে আর বাকিরা পা ধরে। তারপর আকাশ 100টা সুই বের করে, যে সুইগুলো মন্ত্রীর ভাগিনার শরীরে এক এক করে ঢুকতে থাকে। সে তো চিৎকার করতে থাকে। সবগুলো সুই ঢুকানো হয়ে যায়। এবার কিছুক্ষণ ওকে মারো যেন সুইগুলো ভালোভাবে ভিতরে ঢোকে। ওকে তো প্রাণে মারার কথা বলছি। তা তো ছিল, কিন্তু সেটাও মারবো। ও রেস্টুরেন্টে মেয়েদের যেভাবে টিচ করেছে তার শাস্তি তো একটু ওকে দিতেই হবে। এটা কিন্তু ঠিক বলেছেন। কত সাহস ওর! ভাই, ওকে কি প্রাণে মেরে ফেলবো? বাঁচিয়ে রাখতে তো কোনো সুবিধা নেই, তাহলে ওকে মেরে ফেলাই তো ঠিক হবে। এটা অবশ্যই ঠিক বলছেন। কি আর করার, মন্ত্রীর ভাগনাকে মেরে ফেলে। এরপর চলে আসে ওখান থেকে। কিছুক্ষণ পরে ইরা কল দেয় আকাশকে। কোথায় তুমি? এই তো বাহিরে আছি। আচ্ছা তুমি কি বিয়ের শপিং করতে না? এখনো তো 15 দিন বাকি আছে। তো কি হয়েছে, শপিং করতে করতেই তো 7 দিন পার হয়ে যাবে। পরিবার তো 2 দিন পরে আসবে, ভাবি আসার পরে তো সবকিছু দেখে শুনে কিনে নিবে। ফুলসজ্জা রাতে আমাকে দেখার জন্য তো কিছু কিনে দিবা। তুমি কি বলছো আমি বুঝছি না। তুই এখনই আসবি শপিং মলের সামনে, আমি তোর জন্য অপেক্ষা করছি। কি করার, ইরার মেজাজ শুনে চলে আসে ওখান থেকে শপিং মলের সামনে। তারপর ওকে নিয়ে চলে আসে লেডিস দোকানে। এখানে তো লেডিসের জন্য। আমাকে দেখে কি তোমার পুরুষ মনে হচ্ছে?
কিন্তু আমি তো পুরুষ। তুমি আমার হবু হাজবেন্ড, তুমি আসলেই কিছু হবে না। তুমি নিজে চয়েস করে কিনবে এখন। ঠিক আছে চলো। ভিতরে আসে। দোকানে থাকা মেয়েরা তাকিয়ে আছে, কেননা ও ছাড়া আর কোনো পুরুষ নেই এখানে। আমার শরম করছে। এইগুলো পরে তোমার সামনে আসতে আমারও শরম করবে, সেখানে তুমি কেন লজ্জা পাচ্ছ? দেখছো না আশেপাশে মেয়েরা কিভাবে তাকিয়ে আছে আমার দিকে? কে কিভাবে তাকালো তা জেনে তোমার কোনো কাজ নেই। তুমি এখনই এগুলো পছন্দ করো। কি করার? কি কি পছন্দ করবে নিজেই বুঝে উঠতে পারছে না, তা কোনোভাবে কয়েকটা পছন্দ করে নেয়। তারপর বেরিয়ে আসে। এসেই একটা হাফ ছেড়ে বাঁচার মতন অবস্থা। এমন ভাব করছো মনে হয় ভেতরে তোমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। তো হবে না, একে তো লেডিস দোকান, তার উপর কোনো পুরুষ পর্যন্ত নেই। ওরা কি ভেবেছে বলো তো? যে যাই ভাবুক, আমি কোনো কিছু না ভাবলেই হলো। এখন তুমি বাসায় যাও আর তোমার পরিবারকে তাড়াতাড়ি আসতে বলো। আমার যা তর্স হয়েছে না। কতটা বেহায়া মেয়ে রে বাবা। কি ভাবছো? এই যে আজকেই কল দিয়ে বলবো। ঠিক আছে, এখন বাসায় যাবে নাকি রেস্টুরেন্টে যাবে? রেস্টুরেন্টে যাব আমি। এই বলে রেস্টুরেন্টের দিকে রওনা দেয়। ইরাও বাসায় এসে সেগুলো পরে আকাশকে কয়েকটা ছবি পাঠিয়ে দেয়। ছবি দেখার পরে ইরা এসব কি? আমাকে কেমন লাগছে তা জানার জন্যই তো আমি। এখনো তো বিয়েই হয়নি। এমন ভাব ধরছো মনে হয় আমাকে আগে দেখোনি। ওটা তো অ্যাক্সিডেন্ট ছিল মাত্র। এটাও তেমনই ধরে নাও। তুমি কিন্তু অনেক লুচু হয়ে যাচ্ছ। এখন তো আমরা বিয়ে করব, স্বামীর জন্য এতটুকু লুচু হতেই হয়, তাই না? আচ্ছা এখন ঘুমাও। পরের দিন আকাশের পরিবারের সবাই ঢাকায় আসে। ওনাদের নেওয়ার জন্য বাস স্ট্যান্ডে আসে। কেমন আছো বাবা মা তোমরা? আমরা তো ভালো আছি, তা তুই কেমন আছিস? আমি আছি ভালো, চলো গাড়িতে ওঠো। ওনাদের নিয়ে বাসায় চলে আসে। বাড়ি দেখে তো ওনারা অনেক অবাকই হয়। এত বড় বাড়িটা কার? এটা আমার বাড়ি, তবে এখন থেকে আমাদের সবারই বাড়ি এটা। সত্যি বলছিস? হ্যাঁ মা, সত্যি বলছি। চল তাহলে ভিতরে যাই। ওনারা ভেতরে চলে আসে। যে যার রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। পরের দিন শুনেছি তোমার মেয়ের নাকি বিয়ে। হ্যাঁ, আর কয়েকটা দিন পরে। তা ছেলে কি করে না করে এ ব্যাপারে কোনো কি জেনেছো? ছেলের একটা রেস্টুরেন্ট আছে, ওখানে মালিক ওয়েটার দুইভাবেই কাজ করে। আপনার মেয়ের জামাই এ তো ছোট কাজ করে, তার সাথে মেয়ের বিয়ে দেবেন কেন? কি করব, মেয়েরও পছন্দ। তাছাড়া বিয়ের পরে মেয়ের জামাইকে আমার মতো তৈরি করব। সে কি হতে চাইবে? কেন চাইবে না? না হতে চাইলে জোর করে হলেও করাবো। তার চেয়ে আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। কিরকম বুদ্ধি? আমার একটা ছেলে আছে, যদি আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দাও তাহলে কিন্তু সব দিক দিয়ে লাভ তোমারই হবে। কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না। দেখো, বিয়ে ঠিক হয়েছে কিন্তু এখনো তো হয়ে যায়নি, সেজন্য যা বলছি তাই একবার ভেবে নাও। ঠিক আছে, তাহলে ওই ছেলেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ডেভিল সবকিছু নিয়ে রেডি করে আকাশকে মারবে বলে, তখন ওকে এমন ভাবে মারবে যেন কেউ জানতেও না পারে। চিন্তা করবেন না, সবকিছু নিয়মের ভিতরেই হবে। 2 দিন পরে আকাশ ইরাকে নিয়ে শপিংয়ে যায়। কেনাকাটা শেষ হলেই ইরাকে পাঠিয়ে দিয়ে আকাশ বাসায় ফিরছিল। তখন ডেভিলের লোকরা আকাশকে উঠিয়ে ওদের আস্তানায় নিয়ে আসে। ওর মুখ থেকে কাপড়টা সরিয়ে নে, দেখি তো ওর মুখটা। কাপড় সরাতে ডেভিল অবাক হয় আকাশকে দেখে। ভাই আপনি এখানে? তুই আমাকে মারতে এখানে উঠিয়ে এনেছিস? ভাই আমি তো রেস্টুরেন্টের ওয়েটারকে ধরে আনতে বলছি। ওটাই আমি। এখন বল কোন কারণে এনেছিস? ডেভিল ভয়ে সব কথা বলে দেয়। সবটা শুনে তোদের বাবা মা যদি বাঁচতে চাস তাহলে তোদের সব ধান্দা বন্ধ করে আজকেই এখান থেকে চলে যাবি। আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। যাওয়ার আগে রফিক চৌধুরীকে বলে দে কাজ হয়ে গেছে। আকাশের কথা মতো ডেভিল কল দিয়ে সব বলে দেয়। কিছু সময় পরে আকাশ বের হয়ে যাওয়ার সময় পুরো জায়গাটা বোমা মেরে ধ্বংস করে দেয়। এতে ডেভিলের সব লোক মারা যায়। ওইদিকে বিয়ে হয়ে যাওয়ার পরে আকাশকে বিয়ের মঞ্চে দেখে রফিক চৌধুরী অবাকই হন। তুই এখানে? তোর তো মরে যাওয়ার কথা ছিল। বাবা সব কি বলছো? ও কেন মারা যাবে? তোমার বাবা আমাকে মারতে চেয়েছিল অন্য কোনো মাফিয়ার লোকের সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য। বাবা আকাশ যা বলছে তা কি সত্যি? ও মিথ্যে বলছে। তাহলে আমাকে দেখে কেন বলেছেন আমি বেঁচে আছি কি করে? না মানে আমি তো...
তুমি এমনটা কাজ করতে পারলে আমার সাথে? তোমাকে তো বাবা ডাক, তোমার লজ্জা হচ্ছে? বিশ্বাস কর আমি তোমাকে বাবা বলে আমি স্বীকার করি না। আজ থেকে তোমার মেয়ে না আমি। আজ থেকে আমার পরিচয় হবে আমি একজন ওয়েটারের বউ।